আচ্ছা, এখানে যে ইয়েটা আছে, এই বিষয়টা হচ্ছে আমরা মেনলি একটা কুশিং সিনড্রোম, কুশিং ডিজিজ রিলেটেড ইনভেস্টিগেশন আছে, তার কিছু ডেটা ইন্টারপ্রিটেশন আছে আর কি, যেটাকে আমরা ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট বলি। হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে করব, কিভাবে ইন্টারপ্রিটেট করব আর কি। হ্যাঁ, পরীক্ষা যদি আসে, তাহলে ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট আমরা দুইটা করি। একটা হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট, আর একটা হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট করি। হ্যাঁ, লো ডোজ আর একটা হচ্ছে হাই ডোজ। সো লো ডোজ মানে হচ্ছে আমাদের 1 গ্রাম ডেক্সামেথাসন দিব। হ্যাঁ, কখন দিব সেটা হচ্ছে 10টার সময় দিব বা রাত 9টার সময় দিব, ঠিক আছে। আর দেওয়ার পরে পরের দিন সকালবেলা, দ্যাট মিনস সকাল 9 AM, 8 to 9 AM, হ্যাঁ এই ধরনের 9 AM আমরা কর্টিসল লেভেলটা হচ্ছে ব্লাড নিয়ে সেখান থেকে মেজার করে দেখি যে কর্টিসলটা বেশি আছে নাকি কম আছে। সো যদি লো ডোজ ডেক্সামিথাসন দিই, বাহির থেকে আমি ডেক্সা দিলাম, তাহলে বডিতে ডেক্সামিথাসন গেল। বডিতে ডেক্সা যাওয়া মানে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড বুঝে ফেলবে যে বডিতে বাহির থেকে ডেক্সা আসছে। হ্যাঁ, বাহির থেকে ডেক্সা আসছে। সো আমার ইন্টারনাল মানে অন্তত ডেক্সামিথাসন যেহেতু বডিতে আছে, সো অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলবে যে তাহলে আমার বাহির নিজের থেকে হচ্ছে কর্টিসন রিলিজ করা আমার দরকার নাই। তখন আলটিমেটলি ব্লাডে কর্টিসলের পরিমাণ কম পাবো। হ্যাঁ, তাহলে আমি যদি কোনো পেশেন্টকে 9 AM এ বা 9 PM এ, সরি 10 PM এ পেশেন্টকে যদি ডেক্সামিথাসন দিই 1 গ্রাম, দেওয়ার পরে এই ডেক্সাটা ব্লাডে যাবে, ব্লাডে থাকবে, তখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড মনে করবে যে ব্লাডে কর্টিসল আছে, ডেক্সামিথাসন আছে, সো আমার কর্টিসল রিলিজ করার দরকার নেই। তাহলে আলটিমেটলি তার কর্টিসলের পরিমাণ ব্লাডে আমরা পরের দিন সকালবেলা যদি ব্লাড স্যাম্পলিং করি তাহলে কি পাবো? কম পাবো। এটা ইন্ডিকেট করে যে তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা ভালো আছে, সুস্থ আছে। দ্যাট মিনস এটা হচ্ছে নর্মাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড। নর্মাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এখন আসেন, আমি 1 গ্রাম কর্টিসল দিলাম, দেওয়ার পরে নর্মালি কি হওয়ার কথা ছিল? কর্টিসলটা মানে ডেক্সা দেওয়ার পরে কর্টিসলটা লো হওয়ার কথা ছিল, অর্থাৎ কর্টিসল সিক্রেশন হচ্ছে না, এটা হওয়ার কথা ছিল। কিন্তু আমি পরের দিন সকালবেলা 9টার সময় দেখলাম কর্টিসলটা মেজার করে এটা হচ্ছে কর্টিসল লেভেলটা বেশি আছে, অথবা কর্টিসল লেভেলটা নর্মাল আছে। মানে যেখানে কর্টিসল লেভেল কমার কথা ছিল, আমি বাইরে থেকে ডেক্সা দিলাম, কারণ নেগেটিভ ফিডব্যাক দিয়ে ডেক্সাটা কর্টিসল রিলিজকে কমাই দিবে। বাট নেগেটিভ ফিডব্যাক অ্যাড্রেনাল গ্ল্যান্ড পাচ্ছে বাই দ্য ডেক্সা, তারপরেও কর্টিসল রিলিজ কিন্তু বাড়তেছে। তার অর্থ হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেশি বেশি পরিমাণে আমার কর্টিসল রিলিজ হচ্ছে, ডিউ টু অ্যাড্রেনাল অ্যাডেনোমা অথবা অ্যাড্রেনাল কার্সিনোমা, অথবা অ্যাড্রেনাল কোনো একটা, তার মধ্যে কোনো একটা প্যাথোলজি আছে, যার জন্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে কর্টিসল রিলিজ হচ্ছে। আর এই বেশি পরিমাণে কর্টিসল রিলিজ হওয়ার পরে যেটা হয় সেটাকে আমরা বলে থাকি কুশিং সিনড্রোম। এবং এটা হচ্ছে প্রাইমারি কুশিং সিনড্রোম। আমরা বলবো যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নিজের কারণে, নিজের সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে তার এই কুশিং সিনড্রোমটা ডেভেলপ করছে। তাহলে আমরা লো ডোজ ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট যেটা করি সেটা হচ্ছে কুশিং সিনড্রোমটাকে আমরা আমরা হচ্ছে আইডেন্টিফাই করি। হ্যাঁ, কুশিং সিনড্রোমটাকে আমরা ডায়াগনোসিস করি। এবার আসেন হাই ডোজ ডেক্সামেথাসন এটা কখন দিব। হাই ডোজ ডেক্সামেথাসন কেন দিব? এটা দিব লো ডোজ করার পরে, যে আসলে তার যে এই যে এখানে যে কর্টিসল লেভেলটা বেড়ে গেল, এই কর্টিসল লেভেলটা আসলে কি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ইটসেলফ নিজের কারণে বাড়ছে, নাকি পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশি হচ্ছে সিক্রেশন হচ্ছে, নাকি আমাদের একটা লাং ক্যান্সার আছে একটোপিক ভাবে বেশি সিক্রেশন হচ্ছে অ্যাসিটিস, সেইটার জন্য হচ্ছে তার কর্টিসল লেভেলটা বাড়ছে। সেইটা দেখার জন্য, অর্থাৎ লোকালাইজ করার জন্য যে কোন কারণে, কোন জায়গার কারণে তার কর্টিসল বাড়ছে, এই লোকালাইজেশন করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট করি। হাই ডোজ বলতে কতটুকু দেওয়া হয়? 8 মিলিগ্রাম দেওয়া হয়। 8 মিলিগ্রাম ডেক্সা যদি আমি রাত 10টার সময় দেই, পরের দিন সকাল 9টার সময় যদি আমি কর্টিসল মেজার করতে যাই, গিয়ে যদি দেখি যে কর্টিসল লেভেল কমে গেছে, কর্টিসল লেভেল কমে গেছে, তখন আমি যেটা ধরবো, আমি তো এর আগে লডোজ করে নিছি, তারপর যদি কি পরের দিন যে কর্টিসল লেভেল কমে গেছে, তখন আমি ধরবো যে এই যে কর্টিসলটা কমছে, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসিটিএস পরিমাণ কমে গেছে, যার জন্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোনো স্টিমুলেশন পাইছে না এসিটিএস দিয়ে। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের যেই কুশিং সিনড্রোমটা তার বডিতে আছে, এটাকে আমরা তখন বলি কুশিং ডিজিজ। পিটুইটারি এসিটিএস এর কারণে তার যেহেতু কুশিং সিনড্রোমটা হয়েছে, সেই জন্য এটাকে আমরা কুশিং ডিজিজ বলি। আমি আবার বলতেছি, আমরা হাই ডোজ ডেক্সামিথাসন যদি পেশেন্টের বডিতে দেই, এই হাই ডোজটা যেটা করে
যেটা করতে পারে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের এসিটিএস এর সিক্রেশনটাকে সাপ্রেস করতে পারে হাই ডোজ, বাট লো ডোজটা এটা পারে না। হ্যাঁ, লো ডোজটা এটা পারে না। আবার কোনো পেশেন্ট যদি একটোপিক এসিটিএস রিলিজ হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হাই ডোজে সাপ্রেস করতে পারে না। একমাত্র হাই ডোজ তথা 8 মিলিগ্রাম ডেক্সা যদি দেওয়া হয়, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে এসিটিএসটা রিলিজ হয় সেটাই একমাত্র সাপ্রেস হতে পারে, অন্যগুলো সাপ্রেসড হয় না। ওকে, তাহলে আমি হাই ডোজ দিলাম, দেওয়ার পরে পরের দিন আমি সকালবেলা মাপলাম কর্টিসল, দেখলাম কম। তাহলে হাই ডোজে আমি জানি যে পিটুইটারি গ্ল্যান্ডের এসিটিএসটা সাপ্রেসড হয়। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে যখন এসিটিএস সাপ্রেস হবে, তখন আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড এসিটিএস স্টিমুলেশনটা পাবে না। এসিটিএস স্টিমুলেশনটা না পেলে কর্টিসল লেভেল কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের কুশিং সিনড্রোম যেটা থাকবে সেটার নাম হবে কুশিং ডিজিজ ডিউ টু পিটুইটারি এসিটিএস। বাট আমি হাই ডোজ দিলাম, দেওয়ার পরে দেখলাম পেশেন্টের পরের দিন সকালবেলা দেখলাম কর্টিসল লেভেল মেজার করলাম, সেই কর্টিসল লেভেল আছে হাই অথবা নর্মাল। ঠিক আছে, হাই অথবা নর্মাল। ঠিক আছে, তখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এসিটিএস লেভেলটা সরাসরি মেজার করতে হবে ব্লাডের। এসিটিএস লেভেলটা মেজার করে যদি দেখি যে এসিটিএস লেভেল কমে গেছে, দ্যাট মিনস, অর্থাৎ আমি যদি দেখি যে এসিটিএস লেভেল কমে গেছে, তখন আমি সেটা চিন্তা করব অ্যাড্রেনাল কুশিং। ঠিক আছে, অ্যাড্রেনাল কুশিং, ব্লাড যদি এসিটিএস লেভেলটা কম থাকে, হ্যাঁ, তাহলে অ্যাড্রেনাল কুশিং আমরা চিন্তা করতে পারি। ইনিশিয়ালি যদি হাই থাকে অথবা নর্মাল থাকে, আর ইনিশিয়ালি যদি ল থাকে, সেটা তো কুশিং ডিজিজে চলে যাবে। বাট ইনিশিয়ালি যদি আমি 8 মিলিগ্রাম ডেক্সা দেওয়ার পরও সিক্রেশন বাড়তেছে কর্টিসলে, তাহলে আমাকে চিন্তা করতে, এবার নেক্সট চিন্তা করতে হবে কর্টিসল মেজারমেন্ট। তাহলে কর্টিসল মেজার করে যদি দেখি যে তার ল আছে কর্টিসল, তাহলে এটা চিন্তা করবো যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের থেকে বেশি পরিমাণে সিক্রেশন হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের অ্যাড্রেনাল কোশিং ডেভেলপ করছে। আর যদি হাই ডোজ ডেক্সা দেওয়ার পরে কর্টিসল লেভেল বেশি পাই এবং এসিটিএস মেজার করে যদি কি এসিটিএস লেভেলও বেশি আছে, তখন এটাকে বলা থাকে একটোপিক এসিটিএস। অথবা একটোপিক এসিটিএস বলতে স্মল সেল লাং ক্যান্সার যদি হয়, সেখান থেকে যদি এসিটিএস রিলিজ হয়, সেটাকে বলা থাকে একটোপিক এসিটিএস রিলেটেড কোশিং সিনড্রোম। সো এটা হচ্ছে আমাদের হাই ডোজ এন্ড লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্টের জন্য আমরা করে থাকি। এছাড়াও আমরা যদি কোশিং ডিজিজ বা কোশিং সিনড্রোমকে আরো স্পেসিফাই করতে চাই, তাহলে মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসিটিএস রিলিজ হচ্ছে কিনা সরাসরি যদি আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ডের যে সিক্রেশনটা যার মধ্যে পড়ে আর কি, সেটাকে বলা হয় থাকে হচ্ছে পেট্রোসাল সাইনাস। যদি ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস থেকে সরাসরি আমরা ব্লাড নিয়ে ওই জায়গার টেস্টটা করতে পারি, তাহলে হচ্ছে সেটা সবচেয়ে অ্যাকুরেট হবে। অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেশি সিক্রেশন হচ্ছে কি হচ্ছে না, সেই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে তাহলে বিপস কি বেস্ট ইনভিজিশন, বেস্ট বেস্ট হচ্ছে বেস্ট বিপস? ইনফিউশনাল সাইনাস থেকে যদি আমরা স্যাম্পল নিতে পারি, তাহলে সেটা হচ্ছে বেস্ট। আর আচ্ছা, তাহলে কুশিং সিনড্রোমের কনফার্ম হইলো হাই ডোজ যেটা। এটা হচ্ছে লোকালাইজেশন টেস্টের জন্য হাই ডোজ। হ্যাঁ, কুশিং ডিজিজ। একটা তো একটা তো দেয় যে ইনিশিয়াল টেস্ট কোনটা করবা বা কোনটা করা হয়। আচ্ছা, ইনিশিয়ালি ইনিশিয়াল, তোমরা, হ্যাঁ, ইনিশিয়াল তো আমি বলতেছি, সেটা হচ্ছে আমরা ইনিশিয়াল যেটা করি সেটা হচ্ছে 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেল দেখি ইনিশিয়ালি। ঠিক আছে, 24 আওয়ার ইউরিনারি ফ্রি। ফ্রি কর্টিসল। যেহেতু কোশিং ডিজিজ, তাহলে তার মধ্যে কর্টিসল লেভেল বেশি থাকবে, তাহলে ইউরিন দিয়ে কর্টিসল লেভেল বেশি যাবে, এবং 250-এর বেশি যদি কর্টিসল বেশি যায়, তখন সেটাকে আমরা কোশিং সিনড্রোম বলে থাকি আর কি। তারপরে আমরা কি করি, তারপরে হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করি। লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করে আমরা যদি দেখি যে না, তার আলটিমেটলি মানে কর্টিসল লেভেল বাড়তেছে অথবা নর্মাল আছে, তখন আমরা কুশিং সিনড্রোম বলি। আর যদি কর্টিসল লেভেল কমে যায়, তখন সেটাকে আমরা নর্মাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলি। ঠিক আছে, কনফার্মেটরি কোনটাতে? কনফার্মেটরি তো অ্যাকচুয়ালি লর্ডুস এক্সামিনেশনটাই কনফার্মেটরি বলা যায়। লর্ডুস দিয়ে তো আমরা কনফার্ম করি। আর হাই ডোজ দিয়ে হচ্ছে লোকালাইজ করি যে কোন জায়গার কারণে তার এসিটিএস মানে কুশিং সিনড্রোমটা হলো। এটা কি আচ্ছা, পিটুইটারি কারণে হয়েছে? যদি হাই ডোজ দেয়, তাহলে পিটুইটারি এসিটিএসটা হচ্ছে সাপ্রেসড হবে, তখন আমরা বলতে পারি এটাকে কুশিং ডিজিজ। আর যদি আমি হাই ডোজ দেই, তাহলে একটুপিক যদি হয়, তাহলে এসিটিএসটা আলটিমেটলি হচ্ছে কমবে না, এসিটিএস লেভেলটা হচ্ছে বেশি থাকবে, সেটাকে আমরা একটুপিক এসিটিএস রিলেটেড কোশিং সিনড্রোম বলি। আর যদি দেখি যে এসিটিএস লেভেল কর্টিসল বাড়ছে হাই ডোজ দেওয়াতে, কিন্তু এসিটিএস মেজার করে দেখলাম যে এসিটিএস হচ্ছে লো, তখন চিন্তা করব যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড তার নিজের একটা অ্যাডেনোমা হয়েছে, তার নিজের মধ্যে একটা ক্যান্সার হয়েছে, সেখান থেকে বেশি পরিমাণে রিলিজ করতেছে, অর্থাৎ অ্যাড্রেনাল পুশিং সেটাকে বলা হয়। তাহলে আমরা
ইনিশিয়াল টেস্ট হচ্ছে 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল। যদি এটা অপশনও না থাকে তাহলে ইনিশিয়াল টেস্ট হিসেবে যাবে লো লো ডোজ ডোজ। ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। আর যদি লোকালাইজেশন টেস্ট বলে তাহলে হাই ডোজ। তখন হচ্ছে হাই ডোজ। যে কোন জায়গার কারণ হলে, এটা কি পিটুইটারি কারণ হয়েছে, নাকি অ্যাক্টোপিক কারণ হয়েছে, নাকি অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইটসেলফ নিজের কারণ হয়েছে, সেটার জন্য হচ্ছে আমরা হাই ডোজটা করবো। তবে হাই ডোজটা সাধারণত পরীক্ষায় দিবে না। সাধারণত 24 আওয়ার ইউরিনারি ফ্রি কর্টিসল, অথবা আমরা যেটা করি সেটা হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্টটা হচ্ছে করা যায়। আচ্ছা, আমি এখানে যে যে ইয়েটা আমরা ইনভেস্টিগেশনটা ডিসকাশন করছি এই জায়গাতে সেটাই ওরা আলোচনা করছে আর কি। তো এটা আমাদের খুব একটা দরকার নেই, জাস্ট হচ্ছে আপনারা একটু রিডিং করতে পারেন তাহলে হবে। ওই বক্সটা সুন্দর, এই জন্য আমি শর্টলি ওইটা থেকে পড়াই ফেলছি আর কি। আচ্ছা, এখানে তো বক্সটা হলো অ্যাসিটিয়াস ডিপেন্ডেন্ট হলে কি কি থাকবে, নন অ্যাসিটিয়াস ডিপেন্ডেন্ট হলে কি কি হবে, আর সিউডো কুশিং কখন বলবো। একটা কুশিং সিন্ড্রোমের মতো ফিচার, যদি পেশেন্ট অ্যালকোহল খায়, ডিপ্রেশন থাকে, অবেসিটি হয়, তখন তাদেরকে সিউডো কুশিং আমরা বলে থাকি। আচ্ছা, সো এখান থেকে আহ আচ্ছা, ওই যে কোনো একটা পেশেন্টে যদি আমার গ্লুকোকর্টিকয়েড সাপ্লিমেন্ট দিতে হয়, মানে লাইক হচ্ছে অ্যাডিশন ডিজিজ যদি হয়, তাহলে ইনফেকশন হইলে তার ডোজটা ডাবল করে দিতে হয় আর কি। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এবার আসি একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হরমোন সিক্রেশন কোন কোন কন্ডিশনে কমবে। এতক্ষণ তো আমরা দেখলাম যে হরমোন সিক্রেশন বাড়তেছে যেগুলো, সেই সেই কারণগুলো ইভালুয়েশন। এখন হচ্ছে হরমোন সিক্রেশন কেন কমবে। মানে একটা তো আমাদের এক্সিস, তাই না, হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রিনাল এক্সিস। হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, এটা পিটুইটারি থেকে আমার অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করাবে। সেই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিয়ে অ্যালডোস্টেরন কর্টিসল এগুলো রিলিজ করাবে। তা এই এক্সেসের কোথাও যদি প্রবলেম থাকে, অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি নিজে নষ্ট হয়ে যায়, সেটা অটোইমিউন হোক বা কোনো ক্যান্সার হয়ে হোক অথবা টিউমার হয়ে হোক অথবা সার্জারি করে কাইটা ফেলাই দেয়, তখন সেটা কিন্তু আহ, আমাদের হরমোন ডেফিসিয়েন্সি গুলো ডেভেলপ করবে। এটাই হচ্ছে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির মধ্যে পড়বে। যেমন পেশেন্টের যদি পিটুইটারি সার্জারি করে, পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম হয়, পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয়, নন ফাংশনাল টিউমার হয়, তাহলে এসিটিএস এর সিক্রেশন কমে যাবে। এসিটিএস সিক্রেশন কমলে তাহলে আলটিমেটলি কি হবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হরমোন গুলো আসবে না। তাহলে এরকম কন্ডিশনের মধ্যে কি আছে, যেমন উইথড্রল অফ সাপ্রেসিভ গ্লুকোকর্টিকয়েড থেরাপি। অর্থাৎ একটা পেশেন্টকে আমি অনেকদিন যাবত গ্লুকোকর্টিকয়েড দিয়ে যাচ্ছি, তাহলে আলটিমেটলি কি হবে, এই গ্লুকোকর্টিকয়েডটা, এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েডটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে আমার এসিটিএস কে কমায় দিবে। ঠিক আছে, এসিটিএস কে কমায় দিবে। তো এই কারণে আমি কি পাইতে পারি, এসিটিএস এর লেভেল কম কম পাইতে পারি। যদি ক্রনিক্যালি এটা ইনহিবিটেড থাকে, তাহলে তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে দেখা যাবে আমি গ্লুকোকর্টিকয়েডটা স্টপ করে দিছি, তারপরেও কি হচ্ছে না, এসিটিএস এর রিলিজ হচ্ছে না। এই জন্য মেন কনসার্নিং ইস্যু থাকে, আমরা যখন একটা কোনো পেশেন্টকে স্টেরয়েড দেই, এটাকে আস্তে আস্তে ট্যাপারটা করি, আস্তে আস্তে স্টপ করি, গ্র্যাজুয়ালি স্টপ করি, যেন অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আস্তে 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 কি হয়, অ্যাক্টিভেট হয়, এবং সে যেন অ্যাসিটিসটা রিলিজ করতে পারে। তাহলে যদি এক্সট্রা ভাবে আমি গ্লুকোকর্টিকয়েড দিয়ে সাপ্রেস করাই ফেলি, তাহলে কিন্তু আমাদের অ্যাসিটিএস কম যেতে পারে। সেটা হচ্ছে সেকেন্ডারি। অথবা যেটা বলছিলাম যে আমাদের হাইপোথ্যালামাস, মানে হাইপোথ্যালামাসের কোনো একটা নন ফাংশনিং টিউমার হলো, তাহলে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন আসতে পারবে না। অথবা পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো একটা নন ফাংশনিং কোনো একটা অ্যাডেনোমা টিউমার হলো, অথবা পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হলো, মানে লাইক দ্যাট কিছু একটা হলো প্যাথোলজি, পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোনো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক সিক্রেশন হচ্ছে না, তাহলে যদি সিক্রেশন না হয়, তাহলে আলটিমেটলি হচ্ছে আমাদের অ্যাসিটিএস কমবে। অ্যাসিটিএস কমা মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন কর্টিসলের পরিমাণ কমবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করবে। আর প্রাইমারি হচ্ছে কোন কন্ডিশনে অ্যাসিটিএস বাড়বে। অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি নিজের সমস্যা থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি হরমোন সিক্রেশন না করে, কর্টিসল সিক্রেশন না করে, তাহলে এই কর্টিসল থেকে যে নেগেটিভ ফিডব্যাকটা পিটুইটারি গ্ল্যান্ড পাওয়ার কথা ছিল, সেটা সে পাবে না। যদি নেগেটিভ ফিডব্যাক পিটুইটারি না পায়, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এসিটিএস এর পরিমাণ কিন্তু বাড়বে। আলটিমেটলি এসিটিএস এর পরিমাণ বাড়বে। তো এসিটিএস এর পরিমাণ বাড়া মানে ইন্ডিকেট করবে যে এটা পেশেন্টের বডিতে পিগমেন্টেশন ডেভেলপ করবে আর কি। পিগমেন্টেশন ডেভেলপ করবে। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা প্যাথোলজি যেটা হচ্ছে আমাদের এডিসন ডিজিজ বলতে পারি। এই এডিসন ডিজিজে যেটা হয়, অটোইমিউন ডিস্ট্রাকশন হতে পারে,
ঠিক আছে, অথবা এডিসন মানে অন্য কোনো কারণে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে, যেটা এডিসন ডিজিজ হতে পারে। তার মানে এডিসন ডিজিজের পেশেন্টের কর্টিসল রিলিজ হচ্ছে না, অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে না। যদি কর্টিসল রিলিজ হচ্ছে না, অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে না, তাহলে আমাদের এই যে ইয়াটা আছে পিটুইটারি থেকে যে এসিটিএস রিলিজ হবে সেটা কোনো নেগেটিভ ফিডব্যাক পাবে না। তাহলে এসিটিএস এর পরিমাণ হচ্ছে এখানে আমরা বেশি পাবো, হ্যাঁ বেশি পাবো। এছাড়া লাইক এডিসন ডিজিজ কি কি কারণে হয় আর কি, অটোইমিউন কারণ হতে পারে, স্পোরাডিক কারণ হতে পারে, হ্যাঁ। তারপর পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম টাইপ 1 টাইপ 2 কারণেও কিন্তু হতে পারে, টিবির কারণে, অর্থাৎ অ্যাড্রেনাল টিবি হলে, টিবি মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি নষ্ট হয়ে যায় সেটা হতে পারে, অথবা এইচআইভি এইডস যদি হয়, মেটাস্টেটিক কার্সিনোমা, কারো টেস্টোমা ক্যান্সার হলে এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে মেটাস্টেসিস হয়, তাদের ক্ষেত্রে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আবার ডেভেলপ করবে। বাইরেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি কাইটা ফেলাই দেওয়া হয় তাহলে স্পেশালি হেমোক্রোমাটোসিসের ক্ষেত্রে হতে পারে, হিস্টোপ্লাজমোসিস যদি কারো হয় আর কি, হ্যাঁ হিস্টোপ্লাজমোসিস কারো যদি হয় তার ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাড্রেনাল হিস্টোপ্লাজমোসিস হয়, তাহলে এসটিএস মানে গ্লুকোকর্টিকয়েড লেভেল হচ্ছে কমে যাবে। কারো যদি আপনার মেনিনজিওকক্কাল মেনিনজাইটিস হয়, হ্যাঁ সেখান থেকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হ্যামোরেজ হতে পারে, সেটাকে বলে ওয়াটার হাউস ফিডারসন সিনড্রোম বলা হয় থাকে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমাদের স্পেশালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন কমে যাবে। আর হরমোন সিক্রেশন কমে যাওয়া মানে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটা ইনহিবিটেড হবে না, এসিটিএস লেভেল কিন্তু বাড়তেই থাকবে। এবং এই এসিটিএসটা হচ্ছে মেইনলি আমাকে যে কাজটা করাবে, আমাদের বাক্কাল কালার হচ্ছে চেঞ্জ করে দিবে, স্কিন কালার হচ্ছে চেঞ্জ করে দিবে। আরেকটা হচ্ছে গিয়ে কর্টিকোস্টেরয়েড বায়োসিনথেসিস এনজাইম যদি ডিফেক্ট থাকে, যেটা আমরা দেখছিলাম যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া যেটা, সেখানে 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ। তাহলে 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হয়, যেটা আমরা দেখছিলাম যে আমাদের অ্যালডোস্টেরন এবং কর্টিসল তৈরি হবে না, অ্যাজ এ রেজাল্ট আমাদের অনেকটা এডিসন ডিজিজের মতো কিন্তু পেশেন্টের ফিচার ডেভেলপ করবে, হ্যাঁ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। তাহলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হলে আলটিমেটলি অ্যাসিটেস এর পরিমাণ কিন্তু বেড়ে যাবে। সো এইটাই হচ্ছে তাদের একটা এক্সিস, যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে এসিটিএসটা বাড়তেও পারে কোন কোন কন্ডিশনে, অথবা এসিটিএসটা কোন কারণে কমলে, অর্থাৎ হাইপোথ্যালামাস এবং পিটুইটারি রিলেটেড যদি এসিটিএস কমে তাহলে আমাদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। দুইটাই কারণ, তাহলে পিটুইটারি হাইপোথ্যালামিক একটা কজের কারণে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে, অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নিজের সমস্যার জন্য অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, হ্যাঁ এডিসন ডিজিজ যেটা বলি, একদম ক্লিন কাট যেভাবে সিনারি গুলো পরীক্ষা দিবে আর কি, একটা পেশেন্টের নজিয়া ভমিটিং এই কথাটা বলবে, হ্যাঁ উইকনেস, ঠিক আছে উইকনেস ফেটিগাবিলিটি এই কথাটা বলবে, ঠিক আছে একটা পেশেন্টের এই জিনিসগুলো আছে, উইকনেস নজিয়া ফেটিগাবিলিটি। তারপরে বলবে যে তার হচ্ছে স্পেশালি ধরেন বসা থেকে উঠতে গেলে মাথা মানে ঝিমঝিম করে আর কি, হ্যাঁ পুস্টরাল হাইপোটেনশন থাকবে, ব্লাড প্রেশার মাপতে গেছে মানে সিটিং পজিশন এবং স্ট্যান্ডিং পজিশনের মধ্যে একটা ব্লাড প্রেশারের ডিফারেন্স আছে। আমি বায়োকেমিক্যাল অ্যানালিসিস করলাম, করে দেখলাম পেশেন্টের হচ্ছে সোডিয়াম কম, পটাশিয়াম বেশি, এবং মেটাবলিক অ্যাসিডোসিস আছে পেশেন্টের, কারণ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আমাদের অ্যালডোস্টেরন তো থাকে না, তো যার জন্য হচ্ছে সোডিয়ামটা হচ্ছে ইউরিন দিয়ে বের হয়ে যায়, আর পটাশিয়ামটা হচ্ছে বডি থেকে বের হতে পারে না, বডিতে পটাশিয়াম পরিমাণ বাড়ে, সোডিয়ামের পরিমাণ কমে যায়। এবং ব্লাড প্রেশার কি হবে, ব্লাড প্রেশার হচ্ছে কমে যাবে, ঠিক আছে ব্লাড প্রেশার হচ্ছে কমে যাবে। আর মেটাবলিক অ্যাসিডোসিস হবে, যেহেতু আমাদের পটাশিয়াম বডিতে, হাইড্রোজেন আয়ন বডিতে হচ্ছে থেকে যাচ্ছে, সো আলটিমেটলি পেশেন্ট হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। সো এই ফিচার গুলো যখন আমরা পাবো তখন সেটাকে আমরা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অথবা এডিসন ডিজিজ বলবো, হ্যাঁ। তাহলে আমার প্রথম টেস্ট কি, প্রথম টেস্টই হচ্ছে পেশেন্টকে শর্ট সিনাকটেন টেস্ট করতে হবে। শর্ট সিনাকটেন টেস্টটা কি, এটা হচ্ছে আমরা এসিটিএস দিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিব, অর্থাৎ বাহির থেকে এসিটিএস দিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিব, দেখবো যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড সে কর্টিসল রিলিজ করে কিনা, ঠিক আছে সে তার কাছ থেকে যে হরমোন গুলো রিলিজ হওয়ার কথা সেগুলো সে সিক্রেশন করে কিনা। জাস্ট এইটা দেখার জন্য আমরা শর্ট সিনাকটেন টেস্টটা করবো। যদি দেখি যে না, আমি বাইরে থেকে এসিটিএস দিলাম কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কোনো হরমোন সিক্রেশন হচ্ছে না, হরমোন সিক্রেশন বাড়তেছে না, তাহলে আমি ধরেই নিব তার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো একটা প্যাথোলজি আছে, কোনো একটা সমস্যা আছে, এখানে যেই প্যাথোলজি গুলো আছে, ডিজিজ গুলো আছে, এর কারণে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, তাহলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। সো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এডিসন ডিজিজ। তাহলে শর্ট সিনাকটেন টেস্ট, শর্ট সিনাকটেন টেস্ট, শর্ট সিনাকটেন টেস্ট করতে হবে। এবং এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে পেশেন্টকে দিতে হবে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। যদি কোনো কারণে পেশেন্ট ইনফেকশন হয়ে যায়, নিউমোনিয়া হয়, অ্যাকুট ক্রাইসিস কন্ডিশনে যায়, তাহলে গ্লুকোকর্টিকয়েড ডোজটা হচ্ছে বাড়ায় দিতে হবে, হ্যাঁ বাড়ায় দিতে হবে।
তাহলে এটাই মোটামুটি ক্লাসিক্যাল ফিচার হিসাবে যদি পরীক্ষা আসে এইভাবে সুন্দর করে ফিচারটা ডেভেলপ করবে আর কি। তাহলে মোস্ট কমন হচ্ছে অ্যাসিটিএস ডিপেন্ডেন্সি, সেকেন্ডারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলোর। তাহলে অ্যাসিটিএস ডেফিসিয়েন্সি, তাহলে অ্যাসিটিএস ডেফিসিয়েন্সি তো হইলে মোস্ট কমন, তো তাহলে হয়তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে না, অথবা হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোনটা সিক্রেশন হবে না, তার জন্য আমাদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি দেখা দিতে পারে। আচ্ছা, তাহলে এটা একটু আপনারা যেভাবে বলছি আমি এভাবে একটু পড়ে ফেলবেন। আর ইনভেস্টিগেশন তো বললামই, শর্ট সিনাকটেন টেস্ট করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কিছু জিনিস হচ্ছে গিয়া ডিজিজ ওরিয়েন্টেড করে থাকতে পারে, যেমন গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি হলে কি কি ফিচার থাকে, জাস্ট রিডিং পড়বেন। মিনারেলকর্টিকেট ইনসাফিসিয়েন্সি হলে কি কি থাকবে এটা একটু রিডিং পড়বেন। আর গ্লুকোকর্টিকেট ইনসাফিসিয়েন্সি হলে মেইনলি হচ্ছে পেশেন্টগুলো হাইপোগ্লাইসিমিয়াতে যাবে। মিনারেলকর্টিকেট ইনসাফিসিয়েন্সি হলে মেইনলি পেশেন্টগুলো হচ্ছে ব্লাড প্রেশার মানে ফ্লাকচুয়েট করবে, তাদের হচ্ছে আমার পুস্টারাল হাইপোটেনশন টাইপোটেনশন এগুলো মানে হবে। মিনারেল কর্টিকয়েড মানে হচ্ছে কিন্তু অ্যালডোস্টেরন, আর গ্লুকোকর্টিকয়েড মানে হচ্ছে কর্টিসল রিলেটেড মানে পয়েন্ট আর কি। এসিটিএস যদি বেশি থাকে কি হবে, পিগমেন্টেশন হবে, হ্যাঁ পিগমেন্টেশন হবে। আর অ্যাড্রেনাল এন্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি যদি হয়, অ্যাড্রেনাল এন্ড্রোজেন তাহলে ইনসাফিসিয়েন্সি হলে এন্ড্রোজেন রিলেটেড যে বিষয়গুলো লাইক বডি হেয়ার, লস অফ লিবিডো, স্পেশালি ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষণ। তাহলে এইগুলো একটু আমরা নিজের মতো করে একটু রিডিং পড়ে ফেলবো আর কি, হ্যাঁ। যদি আমরা একটু যদি বলি আর কি ডিজ ওরিয়েন্টেড করে, লাইক এডিসন ডিজে, আচ্ছা, উইথড্রল অফ এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড, মানে অনেকদিন ধরে সে গ্লুকোকর্টিকয়েড পাচ্ছে, হঠাৎ করে বন্ধ করে দিল, হ্যাঁ হঠাৎ করে বন্ধ করে দিল, তাহলে যে ঝামেলাটা হবে, বাহির থেকে কিছু গ্লুকোকর্টিকয়েড পাচ্ছে এই জন্য তার মানে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি দেখা দিবে, হ্যাঁ যদি হঠাৎ করে উইথড্রল করে দেয়। কারণ অ্যাড্রেনাল গ্ল্যান্ড তো আর সিক্রেশন করবে না, তাহলে এইদিকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডও সিক্রেশন করবে না, কারণ যেহেতু বাহির থেকে দিতাছি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দরকার নাই। আবার এক্সোজেনাল গ্লুকোকর্টিকয়েডটা ওই নেগেটিভ ফিডব্যাক দিবে পিটুইটারি গ্ল্যান্ডকে, সো পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাসিটিয়াস রিলিজ হবে না, তো তাদের ক্ষেত্রে দেখা যাবে এই গ্লুকোকর্টিকেট ইনসাফিসিয়েন্সি দেখা দেখা দিবে। বাট মিনারেল কর্টিকেট এবং অ্যাসিটিয়াস এক্সেস যেটা আছে এগুলো হচ্ছে ভালোই থাকবে। আর এন্ড্রেনাল এন্ড্রোজেনাল ইনসাফিসিয়েন্সি আমরা প্রেজেন্ট পাবো। হাইপোপিটুইটারিজম হয় যদি, তাহলে পেশেন্টের যেটা হবে কি আমাদের অ্যাসিটিএসটা থাকবে না, হ্যাঁ অ্যাসিটিএস এর অ্যাক্সেসটা থাকবে না। তাহলে অ্যাসিটিএস এর অ্যাক্সেস না থাকলে মেইনলি অর্থাৎ প্রিডমিনেন্টলি যেটা হবে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সিটা বেশি দেখা দিবে, তার সাথে হচ্ছে আমার অ্যাড্রেনাল যে অ্যান্ড্রোজেন রিলেটেড ইনসাফিসিয়েন্সি এটাও বেশি দেখা দেয়। পাইগুলো এত প্রিডমিনেন্ট নেয় না মিনারেল কর্টিকয়েডটা। আবার কারো যদি এডিসন ডিজিজ হয়, তাহলে এডিসন ডিজিজের ক্ষেত্রে মেইনলি হচ্ছে কর্টিসলটা, হ্যাঁ কর্টিসলটা, তাহলে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি দেখা দিবে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড ঝামেলা হয়ে গেছে, সো অ্যাড্রেনাল এন্ড্রোজেন রিলেটেড করে তার ফিচার গুলো পাবো আমরা। কোনো পেশেন্ট যদি 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি তথা যদি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া থাকে, তাহলে এক্ষেত্রে দেখেন আমরা ওই যে পাথওয়েটা পড়ছিলাম 21 হাইড্রোক্সিলেজ এনজাইম দিয়ে আমাদের কর্টিসলও রিলিজ হয়, মিনারেল কর্টিকয়েড অ্যালডোস্টেরন রিলিজ হয়, তাহলে আমি এই ক্ষেত্রে দুইটাই পাবো, অর্থাৎ গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সির ফিচারও পাবো, মিনারেল কর্টিকয়েড ডেফিসিয়েন্সির ফিচারও পাবে, অ্যাসিটিএস এর অ্যাক্সেসটাও আমি বেশি পাবো। আর তার সাথে হচ্ছে অ্যাড্রেনাল এন্ড্রোজেন যেটা, এইটা তো ভালো থাকবে, কারণ কি ওই যে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন হবে, ডেহা হবে, টেস্টোস্টেরন তৈরি হবে, এই জন্য অ্যাড্রেনাল এন্ড্রোজেনের তার ফিচার গুলো হচ্ছে আমরা এই কন্ডিশনে আমরা পাই না, অর্থাৎ তার লিবিডো টিবিডো হেয়ার গ্রোথ টেয়ার গ্রোথ সবই তার ক্ষেত্রে ভালো থাকবে আর কি, হ্যাঁ, ভালো থাকবে। তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে এখানে এসোসিয়েটেড করে এই জিনিসগুলো একটু পরে ফেলা মাল্টিপল স্টেমের জন্য দরকার, অথবা ডিজিজ স্পেসিফিক তাদের ফিচার হিসেবে থাকতে পারে। আর ম্যানেজমেন্টটা পরীক্ষা খুব একটা আসবে না, তো গ্লুকোকর্টিকের রিপ্লেসমেন্ট দিতে হবে এডিসন ডিজিজে, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। স্পেশালি হাইড্রোকর্টিসন দিতে হয়, হাইড্রোকর্টিসন অ্যাড্রেনাল ক্রাইসিসে। আচ্ছা, এখান থেকে আমাদের কজ অফ মিনারেল কর্টিকয়েড এক্সেস কি কি কারণে হতে পারে। মিনারেল কর্টিকয়েড এক্সেস সেটা হচ্ছে আমাদের কতগুলো জিনিস মিনারেল কর্টিকয়েড এক্সেসের জন্য দায়ী। একটা হচ্ছে রেনাল আর্টারি যদি স্টেনোসিস হয়, তাহলে মিনারেল কর্টিকয়েড বাড়বে, হ্যাঁ। যদি পেশেন্টের লাইক হার্ট ফেলিওর হয়, লিভার ফেলিওর হয়, তাহলেও কিন্তু মিনারেল কর্টিকয়েড বাড়বে। অর্থাৎ কোনো কারণে যদি কিডনিতে ব্লাড সাপ্লাই কমে যায়, তাও কিন্তু মিনারেল কর্টিকয়েড বাড়বে। এখন এই মিনারেল কর্টিকয়েডটা মানে আহ, এই প্রাইমারি কারণে কি বাড়তেছে নাকি সেকেন্ডারি কারণে বাড়তেছে, অর্থাৎ প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে
নাকি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে, সেটা আমাকে বুঝতে হবে আর কি প্রথমে। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম মানে কি, যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেশি বেশি পরিমাণে অ্যালডোস্টেরন সিক্রেশন করে, বেশি পরিমাণে অ্যালডোস্টেরন সিক্রেশন করে, লাইক হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কোনো একটা অ্যাডেনোমা হইলো, টিউমার হইলো, বা কোনো একটা ক্যান্সার হইলো, বা কোনো কারণে, যে কোনো কারণে অ্যাড্রিনাল ইডিওপ্যাথিক বাইলেটারাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হইলো, সেই কারণেও কি হতে পারে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড বেশি বেশি পরিমাণে অ্যালডোস্টেরন সিক্রেশন করবে। এটাকে বলা হয় প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, যেখানে আমি অ্যালডোস্টেরনটা বেশি পাবো এবং রেনিন হচ্ছে ল থাকবে। অর্থাৎ প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, তথা আমরা যেটাকে এটাকে অনেক সময় কোন সিনড্রোম হিসাবেও আখ্যায়িত করি, তাই না? তাহলে কোন সিনড্রোমে আমরা কি পাবো, অ্যালডোস্টেরন বেশি পাবো, রেনিন কম পাবো। হ্যাঁ, অ্যালডোস্টেরন বেশি, রেনিন কম। যেহেতু অ্যালডোস্টেরন বেশি, সো অ্যালডোস্টেরন হচ্ছে ওয়াটার সোডিয়াম রিটেনশন করবে, পেশেন্টের হাইপারটেনশন থাকবে, এবং পটাশিয়াম হাইড্রোজেনকে বের করে দিবি ইউরিন দিয়ে, তার মানে বডিতে হচ্ছে পটাশিয়াম কম থাকবে। যেহেতু হাইড্রোজেন আয়ন বের হয়ে যাচ্ছে, তাহলে বডিতে হচ্ছে মেটাবলিক মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে। সো এটাই হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের ফিচার বা কোন সিনড্রোমের ফিচার। এবার আসেন সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম কেন হয়। ওই যে যেটা বলছিলাম আমরা, যে যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক ফেলিওর থাকে তাহলে রেনাল পারফিউশন কমবে, লিভার ফেলিওর থাকে রেনাল পারফিউশন কমবে, আমি ডায়াবেটিক্স ইউজ করে ফ্লুইড হচ্ছে বাড়াই ফেলছি, তাহলে রেনাল পারফিউশন কমবে। যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের এক্সট্রা বেসেশন হয় ফ্লুইড, ইডিমাটাস হয়, তাহলে ভেসেলের ভিতরে ফ্লুইড কমে যায়, তাহলে রেনাল পারফিউশন কমবে। রেনাল আর্টারি যদি স্টেনোসিস থাকে কোনো পেশেন্টের, তাহলে রেনাল পারফিউশন কমবে। তাহলে রেনাল পারফিউশন যদি কমে, তখন জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারাটাস থেকে রেনিন রিলিজ হবে, সেই রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। অ্যাজ এ রেজাল্ট এনজিওটেনসিন 2 হবে, এই এনজিওটেনসিন 2টা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয়া হাইপার অ্যালডোস্টেরনিজম বাড়াবে, হ্যাঁ, অ্যালডোস্টেরন সিক্রেশন পরিমাণ বাড়াবে। সো অ্যালডোস্টেরনের কাজ কি, যে এই যে হাইপোভলিউম আমাদের বডিতে আছে, রেনাল পারফিউশন কমছে, সেটাকে নিউট্রালাইজ করা। এজ এ রেজাল্ট সোডিয়াম ওয়াটার রিটেনশন হবে, বডিতে আরো বেশি পরিমাণ পানি অ্যাকুমুলেট হবে আর কি, হ্যাঁ, অ্যাকুমুলেট হবে। তাহলে এই কন্ডিশন গুলোতে আমরা কি পাবো, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কারণ ছাড়া অন্য কোনো কারণে হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। আর মেইনলি এই সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমটাকে প্রিভেন্ট করতে হলে আমরা যেটা করি, সেটা হচ্ছে স্পাইরালেকটনটাকে দিয়ে থাকি। বাট ইন কেস অফ রেনাল আর্টারি স্টেনোসিস, স্পাইরালেকটন দিয়ে লাভ হবে না, সেখানে যেটা করতে হবে, রেনাল আর্টারি কেন স্টেনোসিস হলো, মেইনলি অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হয়, তাহলে সেটার ট্রিটমেন্টটা করতে হবে, হ্যাঁ, সেটা ট্রিট করতে হবে। তাহলে এখানে আমি কি পাবো, এখানেও আমি রেনিন লেভেল, অ্যালডোস্টেরন লেভেল, যেটা এই দেখেন উইথ রেনিন হাই থাকবে এবং অ্যালডোস্টেরন লেভেলটাও হাই থাকবে। কেন? কারণ ওই যে আমাদের কিডনিতে ব্লাড সাপ্লাই কম যাবে এনিহাও, তখন রেনিন রিলিজ বাড়বে, তাহলে রেনিন লেভেল হচ্ছে বেড়ে যাবে। আর রেনিন কি করবে, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, এজ এ রেজাল্ট অ্যালডোস্টেরনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তাহলে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমে আমি রেনিনও বেশি পাবো, অ্যালডোস্টেরনের পরিমাণও বেশি পাবো, হ্যাঁ, রেনিনও বেশি পাবো, অ্যালডোস্টেরনের পরিমাণও বেশি পাবো। সুপার ইম্পর্টেন্ট কিন্তু এই মানে ইন্টারপ্রিটেশন গুলো, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে উইথ ল, রেনিন ল, অ্যালডোস্টেরন ল, ঠিক আছে। রেনিন ল, অ্যালডোস্টেরন ল, এমন একটা ডিজিজ হচ্ছে লিডল সিনড্রোম। ওকে, মানে আমরা যেটা বলি যে একটা পেশেন্টের কোন সিনড্রোমের ক্ষেত্রে হাইপার অ্যালডোস্টেরিজম হয়, তো সেখানে আমাদের রেনিন অথবা অ্যালডোস্টেরন যে কোনো একটা বেশি থাকতে পারে, হ্যাঁ। তো এই লিডল সিনড্রোমের পেশেন্টের অ্যালডোস্টেরন, রেনিন দুইটাই হচ্ছে ল থাকে, কম থাকে, বাট তার বডির যে ফিচার থাকবে সেটা হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজমের মতো ফিচার থাকে। হাইপার অ্যালডোস্টেরন ফিচার কি, পেশেন্টের হাইপারটেনশন থাকবে, মেটাবলিক অ্যালকালোসিস থাকবে, পেশেন্টের হচ্ছে হাইপোক্যালিমিয়া হবে, ঠিক আছে, এই ধরনের ফিচার গুলো সবই থাকবে লিডল সিনড্রোমে। বাট আপনি যদি রেনিন অ্যালডোস্টেরন রেশিও করতে যান, সেক্ষেত্রে রেনিনও ল পাবেন, অ্যালডোস্টেরনও ল পাবেন। এটাকে বলা হয় থেকে সিউডো হাইপার অ্যালডোস্টেরনিজম, যেটা আরেকটা নাম হচ্ছে লিডল সিনড্রোম। এটা একটা চ্যানেলোপ্যাথি এবং এটা হচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। তাহলে কোনো একটা ব্যক্তির ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, তার সাথে যদি আপনার হাইপার অ্যালডোস্টেরনিজমের ফিচার থাকে, বাট রেনিন অ্যালডোস্টেরন যদি ল থাকে, আপনার ডায়াগনোসিস লিডল সিনড্রোম, ঠিক আছে, লিডল সিনড্রোম। আরেকটা হচ্ছে লিকোরিস মিসইউজ যদি করে, এটা একটা চাইনিজ হার্বাল প্রোডাক্ট, জস্টি মধু যেটা বলি আর কি আমরা বাংলায়, জস্টি মধু। তো অনেক পেশেন্ট আছে, আমরা পাইছি, আমি ঢাকা মেডিকেলও পাইছি। তো লিকুইড যদি কেউ মানে খেয়ে আসে, তাদের ক্ষেত্রে দেখা যাবে হাইপার অ্যালডোস্টেরন ফিচার থাকে, কিন্তু তার রেনিন অ্যালডোস্টেরন হচ্ছে ল পাবে। একটোপিক অ্যাসিটেজ যদি রিলিজ হয়, তাদের ক্ষেত্রে রেনিন অ্যালডোস্টেরন ল হবে, বাট হাইপার অ্যালডোস্টেরনিজমের ফিচার হবে। বাট এই জায়গাতে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লিডল সিনড্রোম আর লিকোরিস
মিসইউজ, ঠিক আছে? এই দুইটা দিয়ে আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। খেয়াল রাখবেন লিডেল সিনড্রোম, এটাতে কিন্তু আমাদের স্পেশালি ল রেনিন, লো অ্যালডোস্টেরনিজম, বাট ফিচার গুলো থাকবে হাইপার অ্যালডোস্টেরনিজমের মতো। এবং এই পেশেন্টটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট একটা কন্ডিশন, ফ্যামিলি হিস্ট্রিটা তার পজিটিভ থাকে। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রিটা পজিটিভ থাকে। এই বক্সটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, হ্যাঁ মারাত্মক। আচ্ছা, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম আমি অলরেডি বলে ফেলছি, আমরা এটা হচ্ছে কোন সিনড্রোম, যেখানে আমাদের অ্যালডোস্টেরন লেভেলটা বেশি থাকবে আর অ্যালডোস্টেরন রেনিন লেভেল কম থাকবে। আর অ্যালডোস্টেরন যেহেতু বেশি থাকবে, তাহলে অ্যালডোস্টেরনিজমের ফিচার গুলো আমরা পাবো, হাইপারটেনশন পাবো পেশেন্টের। তারপর হচ্ছে গিয়ে পেশেন্টের পটাশিয়াম বডিতে কম থাকবে, পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস থাকবে। ঠিক আছে, এই পয়েন্ট গুলো হচ্ছে মেইন পয়েন্ট। ক্লিনিক্যাল ফিচার অফ ফিউক্রোমোসাইটোমা, হ্যাঁ। আচ্ছা, ফিউক্রোমোসাইটোমার ক্ষেত্রে, আচ্ছা এখানে কিছু ইনভেস্টিগেশন আমরা যদি অ্যাকর্ডিং টু কজ বা কারণ বা লোকেশন অনুসারে ইনভেস্টিগেশন করি। তবে স্পেশালি আমরা কোনো পেশেন্টের যদি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকে, কোনো পেশেন্টের বা হাইপারটেনশন কন্ট্রোল হচ্ছে না তিনটে অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে, তাহলে অবশ্যই আমরা হচ্ছে এই রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন রিলেটেড চিন্তাগুলো আমাদের মাথায় নিতে হবে। তার মধ্যে হচ্ছে, তাহলে আমাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি হবে? রেনিন এবং অ্যালডোস্টেরন রেশিওটা দেখবো, হ্যাঁ। রেনিন এবং অ্যালডোস্টেরন রেশিও দেখবো। কারণ রেনিন অ্যালডোস্টেরন রেশিও দেখলে আমি এই সবগুলো ডিজিজের ব্যাখ্যা আমি তাকে নিয়ে আসতে পারবো, হ্যাঁ, তার ডায়াগনোসটা কি সেটা আমি বলতে পারবো। হ্যাঁ। আচ্ছা, এরপর আসে ফিউক্রোমোসাইটোমা। ফিউক্রোমোসাইটোমা যেটা আমরা বলছিলাম, যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যদি ক্যাটাকোলামাইন রিলিজটা বেশি হয়, তাই না, সিম্পাথেটিক অ্যাক্টিভিটিটা বেশি নিবে। আর সিম্পাথেটিক অ্যাক্টিভিটির ফিচার হিসেবে পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করবে, তার সাথে হচ্ছে হেডেক থাকবে। আর ফিউক্রোমোসাইটোমা তথা আমাদের সিম্পাথেটিক ওভার অ্যাক্টিভিটির যে ফিচার আছে, সেই ফিচার গুলো হচ্ছে পেশেন্টের থাকবে, হ্যাঁ। আর যেহেতু এটা একটা ক্যান্সারাস কন্ডিশন ফিউক্রোমোসাইটোমা, তাহলে ক্যান্সার রিলেটেড যে ফিচার গুলো ওয়েট লস টোয়েট লস এগুলো পেশেন্টের পাবো। তাহলে একটা হচ্ছে হাইপার টেনশন থাকবে, হ্যাঁ, হাইপার টেনশন খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হেডেক, অর্থাৎ হাইপার টেনশন উইথ হেডেক, তার সাথে ফ্লাশিং ফ্লুশিং অ্যাংশাস টেনশাস এই জিনিসগুলো থাকে, আমার ডায়াগনোসিস ফিউক্রোমোসাইটোমা। সো প্যারোক্সিসম অফ প্যালোর থাকবে, পালপিটেশন থাকবে, সোয়েটিং থাকবে, ফ্লাশিং থাকবে, অ্যাংজাইটি থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফিউক্রোমোসাইটোমা। অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, কনস্টিপেশন, ওয়েট লস থাকবে এবং গ্লুকোজ ইনটলারেন্স থাকতে পারে। আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন কি? এটা হচ্ছে 24 আওয়ার ইউরিনারি ক্যাটাকোলামাইন অথবা মেটানেফ্রিন লেভেলটা হচ্ছে আমরা দেখবো, হ্যাঁ? আচ্ছা, সো আর এই ফিউক্রোমোসাইটোমা ট্রিটমেন্টে ফেনোক্সিবেনজামিন, হ্যাঁ, এই ড্রাগটা হচ্ছে দেওয়া হয় হাইপার টেনশনকে কন্ট্রোল করার জন্য। আর ফিউক্রোমোসাইটোমা ট্রিটমেন্ট করার আগে প্রথমে হাইপার টেনশন কন্ট্রোল করব বাই উইথ হচ্ছে আপনার ফেনোক্সিবেনজামিন। তারপরে হচ্ছে আমরা তার সিম্পাথেটিক ফাংশনটাকে একটু ডাউন করার জন্য বিটা ব্লকার দিব। দেন হচ্ছে পেশেন্টকে সার্জারিতে নিয়ে যাব, হ্যাঁ, দেন হচ্ছে পেশেন্টকে সার্জারিতে নিয়ে যাব আর কি। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া অলরেডি আমরা ডিসকাস করছিলাম ওই ইয়েটাতে, ফিগারটাতে, যেটাতে হচ্ছে আমাদের 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে। এটা হচ্ছে মোস্ট কমন কজ ফর কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এটা আসবে পরীক্ষায়, হ্যাঁ, 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে। এবং এর অনেক সময় অটোসোমাল রিসেপ্ট রেট হিসাবে এটা আমাদের আসতে পারে। 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে আমাদের কর্টিসল এবং অ্যালডোস্টেরন সিনথেসিস বা তৈরিটা কি হয়ে যায়? ইম্পেয়ার্ড হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বাট অন্য যে পাথওয়েটা থাকে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, এটার পরিমাণ হচ্ছে বাড়ে। এবং পেশেন্ট হচ্ছে মানে টেস্টোস্টেরন থেকে শুরু করে স্পেশালি হচ্ছে মানে ডেহা থেকে শুরু করে ইস্ট্রোজেন এগুলোর পরিমাণ হচ্ছে বেড়ে যায় আর কি। তাহলে 1/3 কেস দ্য ডিফেক্ট ইজ সিভিয়ার এন্ড প্রেজেন্ট ইন ইনফ্যান্সি উইথ দ্য ফিচার্স অফ গ্লুকোকর্টিকয়েড এন্ড মিনারেলকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। তাহলে বাচ্চাকালে যদি ফিচার আসে এবং গ্লুকোকর্টিকয়েড মিনারেলকর্টিকয়েড যদি ডেফিসিয়েন্সি থাকে, সেটা হচ্ছে আমাদের তার সাথে যদি অ্যাম্বিগাস জেনিটালিয়া থাকে, হ্যাঁ, অ্যাম্বিগাস জেনিটালিয়া থাকে এবং অ্যান্ড্রোজেন এক্সেস যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ক্লাসিক্যাল ফর্ম অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বলে থাকি আর কি। ইনভেস্টিগেশন কি করব যদি একটা পেশেন্টের অ্যাড্রেনাল ইয়ে থাকে আর কি, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া থাকে, তাহলে আমরা 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি আছে কিনা এটা হচ্ছে আমরা দেখতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি দেখা যেতে পারে। অথবা 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন করলে কি পাবো? এটার পরিমাণ বেশি পাবো। আর 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হচ্ছে আমরা এখানে পাবো আর কি। ম্যানেজমেন্ট হচ্ছে ওই
যেহেতু আমাদের কর্টিসল প্লাস অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্ট থাকে, তাহলে এগুলোর হচ্ছে মেইনলি সাপোর্ট দিতে হবে আর কি। কর্টিকোস্টেরয়েড দিয়ে মেইনলি তাকে সাপোর্ট দিতে হবে। ওকে, স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া, এটা বিভিন্ন কারণে হতে পারে, লাইক স্পেশালি গ্লুকোনিওজেনেসিস যদি কমে যায়, অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের গ্লুকোকর্টিকয়েড যদি অ্যাক্টিভিটি কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টটা হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। তো হাইপোগ্লাইসেমিয়া রিলেটেড যে ফিচার বা পয়েন্ট, এই বক্সটা থেকে একটা কোশ্চেন আসবে কাইন্ড অফ, মেইনলি হচ্ছে ইনসুলিন রিলেটেড করে, ডায়াবেটিস রিলেটেড করে এখান থেকে কোশ্চেন গুলো আসে আর কি। আমরা নর্মালি জানি আমাদের যে এন্ড্রোজেনাস ইনসুলিন যেটা সিক্রেশন হয়, তো এন্ড্রোজেনাস ইনসুলিন সিক্রেশনের সময় একই সাথে যখন ইনসুলিনটা হয়, অর্থাৎ তার আগের যে স্টেজটা থাকে ইনসুলিন, সেটাকে বলা হয় প্রো ইনসুলিন। তো প্রো ইনসুলিনের সাথে এই সি পেপটাইডটাও একসাথে অ্যাটাচ থাকে। যখন ইনসুলিনটা সি পেপটাইড থেকে সেপারেশন হয়, তখন ইনসুলিনটা অ্যাক্টিভ ফর্মে আসে, সে তখন কাজ করে, আর সি পেপটাইডটা হচ্ছে এটা সেপারেট হয়ে থাকে। তাহলে কোনো পেশেন্টের যদি নর্মালি আমরা বডিতে নর্মালি ইনসুলিন সি পেপটাইড একটা নর্মাল রেশিওতে বডিতে থাকবে, আর সি পেপটাইডটা নর্মাল থাকা মানে এটা ইন্ডিকেট করে বিটা সেল থেকে ইনসুলিনটা আসতেছে এবং এটা নর্মাল আছে, হ্যাঁ নর্মাল আছে। যদি কোনো কারণে যদি কোনো কারণে আমার ইনসুলিনও কমে গেছে, সি পেপটাইডের পরিমাণ যদি আমি কম পাই বডিতে, কোনো কারণে কম পাই, তখন আমি যেটা চিন্তা করব যে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না, তার কারণগুলো হচ্ছে এইগুলো, হ্যাঁ। যেমন আমরা টাইপ 1 ডায়াবেটিস যদি চিন্তা করি, তাহলে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন সিক্রেশন হবে না, তাহলে তাদের ক্ষেত্রে সি পেপটাইডের পরিমাণও কম থাকবে, ইনসুলিনও কম থাকবে, সি পেপটাইডও কম থাকবে। আরো কি আছে, যেমন ড্রাগ, অ্যালকোহল খেলে তাদের ইনসুলিন সিক্রেশন কমতে পারে, সি পেপটাইডের পরিমাণ কমতে পারে। ক্রিটিক্যাল ইলনেস হলে, হাইপোপিটুইটারিজম যদি হয়, হ্যাঁ, তাহলে হতে পারে রিয়ার। বাট প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর যদি হয়, নন আইলেট সেল টিউমার যদি হয়, সার্কোমা, আর বা ইনবর্ন এরর মেটাবলিক এরর থাকলে আমাদের ইনসুলিন সি পেপটাইড কম থাকতে পারে। তার মানে ইনসুলিন সি পেপটাইড কম থাকা মানে হচ্ছে এন্ডোজেনাস ইনসুলিনের কম। ঠিক আছে, এন্ডোজেনাস ইনসুলিন কম। এখন আসেন, যদি কারো এরকম পাই ফিগারটা যে বডিতে ইনসুলিন আছে অনেক বেশি কিন্তু সি পেপটাইড হচ্ছে কম, তখন আমরা চিন্তা করতে পারি পেশেন্ট হচ্ছে বাহির থেকে ইনসুলিন তার বডিতে দেওয়া হয়েছে। কারণ এক্সোজেনাস ইনসুলিনের সাথে সি পেপটাইডটা আপনার থাকে না, অর্থাৎ এন্ডোজেনাস যে ইনসুলিনটা, সেই ইনসুলিনটার প্রো ইনসুলিন স্টেজ হচ্ছে সি পেপটাইডটা অ্যাটাচ থাকে, আর ইনসুলিনটা যখন সেপারেট হয়ে যায়, সি পেপটাইডটা অ্যাক্টিভ ফর্মে চলে আসে। তাহলে বাহির থেকে যখন কেউ ইনসুলিন নেবে, তখন বডিতে ইনসুলিন বেশি থাকবে, এবং বাহিরের ইনসুলিনটা বরঞ্চ বিটা সেলকে ইনহিবিট করবে, যে তুমি ইনসুলিন সিক্রেশন করো না, সে আরো ইনসুলিন সিক্রেশন কমায় ফেলবে, এজ এ রেজাল্ট সি পেপটাইডের পরিমাণ কমবে। তাহলে কোনো পেশেন্টে ইনসুলিন বেশি, সি পেপটাইড কম, ধরতে হবে বাহির থেকে সে ইনসুলিন নিতেছে, হ্যাঁ। ওকে, একটু নেটওয়ার্কে প্রবলেম করতেছে যেটা বুঝতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, তাহলে কোন পেশেন্টের যদি ইনসুলিনের পরিমাণ বেশি থাকে এবং সি পেপটাইড বেশি থাকে, সি পেপটাইড বেশি থাকা মানে এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন বাড়তেছে। তাহলে কেন বাড়তে পারে, বিটা সেলে যদি কোনো একটা টিউমার হয়, লাইক ইনসুলিনোমা যদি হয়, তাহলে হচ্ছে ইনসুলিন সিক্রেশন বাড়বে, সি পেপটাইডের পরিমাণ বাড়বে। কেউ যদি সিক্রেটোগক্স খায়, লাইক সালফোনাইল ইউরিয়া খায়, তার কাজ কি, বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন সিক্রেশন বাড়ানো, তাহলে ইনসুলিন বাড়বে, সি পেপটাইডের পরিমাণ বাড়বে। তাহলে এই দুইটাকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব, যদি দেখি যে কোনো একটা পেশেন্টের ওয়েট গেইনের পরিমাণ খুব র্যাপিডলি বাড়ে, এবং পেশেন্টটা কিছুক্ষণ পর পরই মানে ক্ষুধা দেখা দেয়, মানে ক্ষুধা লাগে, হাংরি থাকে, মানে ক্ষুধার্ত ফিল করে, খাবার ফিল করে, হ্যাঁ। এবং এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমি যেটা চিন্তা করবো সেটা হচ্ছে ইনসুলিন, হ্যাঁ। তাহলে একটা পেশেন্টের র্যাপিড যদি ওয়েট গেইন করে, কারণ ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন, ওয়েট গেইন করায়, এবং তার সাথে পেশেন্ট যদি বেশি বেশি ক্ষুধা লাগে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনসুলিনোমা। এবং আমি যদি ব্লাডে দেখি ইনসুলিনও বেশি, সি পেপটাইডও বেশি, তখন এটা আমার ডায়াগনোসিস হয়ে গেল ইনসুলিনোমা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই সালফোনাইল ইউরিয়া অ্যাবিউজ করলে কিন্তু, বা কোনো পেশেন্ট সালফোনাইল ইউরিয়া যদি নেয়, তাহলে ইনসুলিনও বাড়ে, সি পেপটাইডও বাড়ে। বাট সালফোনাইল ইউরিয়া মানে ইনসুলিনোমা হলে যে পরিমাণ ওয়েট গেইন করার কথা, সেই পরিমাণ ওয়েট গেইন করায় না, কম। অর্থাৎ সালফোনাইল ইউরিয়াতে ইনসুলিন সিক্রেশন হবে, বাট ইনসুলিনোমার মতো এত বেশি পরিমাণে হবে না আর কি।
তবে এক্ষেত্রে আরেকটা টেস্ট করা যায়, সেটা হচ্ছে কোনো পেশেন্ট যদি সালফোনাইল ইউরিয়া অ্যাবিউজ করে, তাহলে আমরা ইউরিনারি সালফোনাইল ইউরিয়া লেভেলটা দেখতে পারি। যদি দেখি যে ইউরিনারি সালফোনাইল ইউরিয়া প্রেজেন্ট, তখন আমরা বলবো যে এই পেশেন্টের ইনসুলিন এবং সিপ্যাপটেট বাড়ার কারণ হচ্ছে আমার সালফোনাইল ইউরিয়া। যদি সালফোনাইল ইউরিয়া ইউরিনারি সালফোনাইল ইউরিয়াটা পজিটিভ পাই, তার মানে এই বক্সটা আমার খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট ইনসুলিন বেশি, সিপ্যাপটেট বেশি, এন্ড্রোজেনাস সিক্রেশন বেশি, তাহলে এগুলা কাজ। কারণ ইনসুলিনোমা সালফোনিউরিয়া অথবা অন্য কোনো ড্রাগের কারণে হতে পারে, হাইপার ইনসুলিনিজমের জন্য হতে পারে। একটা পেশেন্ট ইনসুলিন বেশি বাট সিপ্যাপটেট কম, তার মানে হচ্ছে এক্সোজেনাস, সে ইনসুলিন নিচ্ছে। একটা পেশেন্ট ইনসুলিন কম, সিপ্যাপটেট কম, মানে ইনসুলিন সিক্রেশন বিটা সেল যে হবে, এটাই হচ্ছে না। এই বিটা সেল নষ্ট হয়ে যাওয়া বা ইনহিবিট করার কারণগুলো হচ্ছে এই বক্স। সো এই বক্সটা মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখানে কার্সিনয়েড সিনড্রোমটা একটু লাগবে। হ্যাঁ, কার্সিনয়েড সিনড্রোমের ক্ষেত্রে আমার এখানে কিছু ইয়ে আছে, নিউরো এন্ডোক্রাইন টিউমার আছে, লাইক গ্যাস্ট্রিনোমা, ইনসুলিনোমা, বিআইপোমা, গ্লুকাগোনোমা, হ্যাঁ, সোমাটোস্টেটিনোমা। সো এগুলোর একটু ফিচার গুলো পড়তে হবে। যেমন গ্যাস্ট্রিনোমার ক্ষেত্রে মেইনলি হচ্ছে ম্যান ওয়ান এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। হ্যাঁ, ম্যান ওয়ানে গ্যাস্ট্রিনোমা থাকে, ইনসুলিনোমা থাকে, গ্লুকাগোনোমা থাকে, পিটুইটারি অ্যাডেনোমা থাকে, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া থাকে। সো এগুলোর সাথে কোরিলেশন কিন্তু আসবে। তো গ্যাস্ট্রিনোমা যেহেতু আছে, সো মেইনলি হচ্ছে মাল্টিপল ডিউডেনাল আলসার করে, যেটাকে আমরা জলিঞ্জার এলিশন সিনড্রোম বলি, যেটা গ্যাস্ট্রিন রিলিজ করে। ইনসুলিনোমা থেকে ইনসুলিন রিলিজ হবে এবং রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়াতে যাবে পেশেন্ট, এবং হাংরি ফিল করবে, ইনসুলিন সি পেপটাইডের পরিমাণ বেশি থাকবে। বিআইপিওমাতে হচ্ছে ওয়াটারি ডায়রিয়া হয়। হ্যাঁ, একদম ওয়াটারি ডায়রিয়া হয়, হাইপোক্যালিমিয়া ডেভেলপ করে, আর বিএপি বেসিক পেপটাইডের পরিমাণ বাড়বে। গ্লুকাগোনোমা কাইন্ড অফ হচ্ছে গ্লুকাগন সিক্রেশন করাবে, এটা ওয়ান কাইন্ড অফ ক্যান্সারাস কন্ডিশন, ওয়েট রিডাকশন হবে, এবং পেশেন্টের মধ্যে ডায়াবেটিস দেখা দিবে। তার সাথে ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাইথেমা পাবো। হ্যাঁ, নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাইথেমা খুবই বাজে একটা মানে স্কিন কন্ডিশন, ব্লিস্টারিং এবং স্কিন নেক্রোটিক একটা কন্ডিশন। হ্যাঁ, সোমাটোস্টেটিনোমা থেকে সোমাটোস্টেটিন রিলিজ হবে, সো আলটিমেটলি সে হচ্ছে সিক্রেশন কমে দিবে, সো ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, স্টেটোরিয়া হতে পারে। আর যেটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম, সো এখানে মেইনলি হচ্ছে পেশেন্ট গুলোর যে ফিচার থাকবে, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ফ্লাশিং ক্লোশিং থাকবে, তার সাথে যদি ডায়রিয়া থাকে, আর তো হুইজ টুইজ ফ্লাশিং ক্লোশিং থাকে, টেলাঞ্জিকটেশিয়া থাকে, তার সাথে যদি ডায়রিয়া থাকে, সেটাকে আমরা বলি কার্সিনয়েড সিনড্রোম। 25 ফাইভ হিয়ার টেস্ট যেটা আর কি, হ্যাঁ, 5 হিয়ার টেস্ট হচ্ছে আমরা মেইনলি হচ্ছে এখানে দেখে থাকি। আর কার্সিনয়েড সিনড্রোমে যেটা হয় যে আমাদের রাইট সাইডে যে হার্টের বাল্ব গুলো আছে, এই বাল্ব গুলো হচ্ছে ইনভলভমেন্ট হয়। এই জন্য দেখা যায় ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয় পেশেন্টের, এবং পালমোনারি স্টেনোসিস নিয়ে পেশেন্ট গুলো আমাদের কাছে প্রেজেন্ট করে, এবং মেইনলি হচ্ছে রাইট হার্ট ফেলোরটাই মেইনলি হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ইনভেস্টিগেশন আমরা আলট্রাসাউন্ড, সিটি, এমআরআই এগুলো করতে পারি, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন রিগার্ডিং কার্সিনয়েড সিনড্রোম 5 হাইড্রোক্সিইনডোল অ্যাসিটিক অ্যাসিড বা 5 হিয়ার টেস্ট হচ্ছে আমরা মেইনলি করে থাকি। হ্যাঁ, এটাই কিন্তু আসার মতো একটা কোশ্চেন। আচ্ছা, এখান থেকে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড। সো এই কথাগুলো আমরা এক এক সময় পড়ার সময় এগুলো কিন্তু বলছি। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড, লাইক হচ্ছে নন ফাংশনিং কিছু টিউমার হতে পারে, পিটুইটারি অ্যাডেনোমা, ক্র্যানিওফ্যারেঞ্জিওমা, মেটাস্টেটিক টিউমার। হরমোন অ্যাক্সিস রিলেটেড কত কিছু হতে পারে, তাই না? লাইক হচ্ছে প্রোলাক্টিনিমা হয়, অ্যাক্রোমেগালি হয়। প্রোলাক্টিনিমা হচ্ছে প্রোলাক্টিন সিক্রেশন যদি বাড়ে, অ্যাক্রোমেগালি হচ্ছে আমাদের গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে, এসিটিএস বাড়লে কুশিং সিনড্রোম হবে, তাই না? তাহলে এরকম করে সিক্রেশন বাড়লে, যেমন অ্যান্টি ডায়াবেটিক হরমোন যদি সিক্রেশন হয়, তাহলে হচ্ছে আমাদের সিআর ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এগুলো হয়ে থাকে। আর হরমোন ডেফিসিয়েন্সি হলেও অনেক কিছু হয়, তাহলে হাইপোপিটুইটারিজম হতে পারে, ক্র্যানিয়াল ট্রাইবিট ইনসিপিটাস হতে পারে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ডেফিসিয়েন্সি থাকতে পারে, যেটা আমরা ক্যালমেন সিনড্রোম পড়ছিলাম। হরমোন রেজিস্ট্যান্সের অনেক কিছু হতে পারে, স্পেশালি আমাদের ডরফিজম হতে পারে, তাই না? তারপর নেফ্রোপ্যাথিক ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে যায় যদি হরমোন আমাদের প্রক্সিমাল কনভলিউশন টিউবুলে গিয়ে কাজ না করে। হ্যাঁ? আমাদের স্পেশালি এডিসন ডিজিজের ক্ষেত্রে, হ্যাঁ, এসিটিএস ডেফিসিয়েন্সি, অর্থাৎ এডিসন ডিজিজে আমরা শর্ট সিনাকটেন টেস্ট, হ্যাঁ, শর্ট এসিটিএস স্টিমুলেশন টেস্ট হচ্ছে আমরা করে থাকি আর কি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট গেল। আর এলএসএফএসএস রেশিওটা ওই যে ওভারিয়ান পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আমরা মিলে দেখি, যেখানে এলএসটি এফএসএস এর তুলনায় দ্বিগুণের বেশি বাড়ে আর কি, হ্যাঁ, দ্বিগুণের বেশি বাড়ে। ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, আর হচ্ছে সাইকোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস অথবা প্রাইমারি পোলিডিপসিয়া, এগুলাকে কিভাবে আমরা সেপারেট করবো? হ্যাঁ, এগুলা কিভাবে সেপারেট করবো?
সেটা হচ্ছে যদি ধরেন কোন একটা পেশেন্ট পলিডিপসিয়া পলিইউরিয়া নিয়ে আসে, আপনার ডিডি থাকবে, এটা হবে ডায়াবেটিস ইনসিপিটাস ক্রেনিয়াল অথবা নেফ্রোজেনিক। হইতে পারে এটা প্রাইমারি পলিডিপসিয়া তথা সাইকোজেনিক পলিডিপসিয়া, হইতে পারে এটা হাইপার ক্যালসিমিয়ার পেশেন্ট। হ্যাঁ, যদি হাইপার ক্যালসিমিয়া হয় তাহলে হাইপার ক্যালসিমিয়ার কারণটা কি এটা খুঁজতে হবে, কারণ হাইপার ক্যালসিমিয়াতে পলিইউরিয়া পলিডিপসিয়া হয় মেনলি। তো প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম অথবা ক্যান্সার কোন একটা কারণে অথবা সার্কোইডোসিসে পেশটা হাইপার ক্যালসিয়ামের হতে পারে, তাহলে ওই দিকে ওইটাই চলে যাবে। আর হাইপার ক্যালসিয়ামে থাকলে তার ম্যানেজমেন্ট হচ্ছে তাকে নর্মাল স্যালাইন দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো একটা পেশেন্ট যদি পানি বেশি খায় এবং ইউরিনেশন বেশি করে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি পলিডিপসিয়া অথবা সাইকোজেনিক পলিডিপসিয়া। প্রাইমারি পলিডিপসিয়া অথবা সাইকোজেনিক পলিডিপসিয়া। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো একটা পেশেন্টের যদি পিটুইটারি গ্ল্যান্ডের সার্জারি হয় অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করছে যার ফলে পিটুইটারি গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি ছিল, পিটুইটারি গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আমার যদি আলটিমেটলি অ্যান্টি ডায়াবেটিক হরমোনটা তৈরি না হয়, তাহলে তখন কিন্তু পেশেন্টটা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করবে। আর যদি কোনো পেশেন্টের অ্যান্টিডায়াবেটিক হরমোন ঠিক আছে, কিন্তু নেফ্রনের যে জায়গাতে গিয়ে অ্যান্টিডায়াবেটিক হরমোনটা কাজ করে সেই রিসেপ্টরটা যদি মিউটেট হয়ে যায়, রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে সেটা হবে আমাদের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে এটা আমি কিভাবে এক্সক্লুড করবো? হ্যাঁ, অর্থাৎ ক্রেনিয়াল হোক, নেফ্রোজেনিক হোক, সাইকোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হোক, সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে প্লাজমা অসমোলারিটি এবং ইউরিনের অসমোলারিটিটা মেজার করা। সো প্লাজমা অসমোলারিটি ইউরিনের অসমোলারিটি মেজার করে দেখলাম যে প্লাজমা অসমোলারিটি কমে গেছে, ইউরিনের অসমোলারিটি কমে গেছে, তবে এত বেশি একটা কমে নাই। বাট পেশেন্টটা বেশি পরিমাণে পানি খাচ্ছে। আমি যদি প্রথমে ওয়াটার ডেপ্রাইভ করি, পানি খাওয়া বন্ধ করে দেই, তার যদি প্লাজমা অসমোলারিটি এবং ইউরিনের অসমোলারিটি যদি নর্মাল হয়ে যায়, আমার ডায়াগনোসিস সাইকোজেনিক পলিডিপসিয়া। ঠিক আছে, সাইকোজেনিক পলিডিপসিয়া বা প্রাইমারি পলিডিপসিয়ার পেশেন্ট। তাহলে খেয়াল রাখেন, পানি বেশি খাবে, পানি বেশি খেলে বডিতে অসমোলারিটি কমবে এবং ইউরিন প্রোডাকশন বেশি হবে, ইউরিনের অসমোলারিটি কমবে, বাট এত বেশি পরিমাণে কমবে না, অ্যারাউন্ড হচ্ছে আপনার 400-এর কাছাকাছি থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, পানি খাওয়া বন্ধ করে দিলাম, ওয়াটার ডেপ্রাইভ করলাম, আমার অসমোলারিটি নর্মাল চলে আসলো, বডিতে চলে আসলো, প্লাজমাতে অসমোলারিটি নর্মাল, ইউরিন অসমোলারিটি নর্মাল। সো আমার ডায়াগনোসিস সাইকোজেনিক পলিডিপসিয়া বা প্রাইমারি পলিডিপসিয়া। কিন্তু একটা পেশেন্টের পলিইউরিয়া পলিডিপসিয়া হচ্ছে, আমি ওয়াটার ডেপ্রাইভ করলাম, পানি খাওয়া বন্ধ করলাম, কিন্তু তার পলিইউরিয়া পলিডিপসিয়া কোনো চেঞ্জ নাই, তার প্লাজমা অসমোলারিটি ইউরিন অসমোলারিটি কোনো চেঞ্জ নাই। তখন আপনাকে চিন্তা করতে হবে, হয় এটা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস হবে, নাহলে এটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হবে। ঠিক আছে, এখন আমি কি করব? এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে আমাকে দিতে হবে হচ্ছে ভ্যাসোপ্রেসিন। হ্যাঁ, তো ভ্যাসোপ্রেসিন যদি কোনো একটা পেশেন্টকে দেই তথা অ্যান্টিডায়াবেটিক হরমোন যদি দেই, ইন্ট্রানাসাল দেই, দেওয়ার পরে যদি দেখি যে পেশেন্টের আহ মানে ইনিশিয়ালি তো দেখা যাবে কি, মানে ক্রেনিয়াল হোক নেফ্রোজেনিক হোক, তাহলে তাদের ইনিশিয়ালি দেখা যাবে যেহেতু বেশি বেশি পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে প্লাজমাতে ইনিশিয়াল অসমোলারিটি তো বেশি থাকবে যেহেতু পানি বের হয়ে যেতেছে বডি থেকে, আর ইউরিনে ইনিশিয়ালি অসমোলারিটি হচ্ছে কম থাকবে। এটা নেফ্রোজেনিক হোক আর ক্রেনিয়াল ডায়াবেটিস হোক, ইনসিপিটাস হোক। তো আমি যদি পেশেন্টকে ওয়াটার ডেপ্রাইভেশন করি, তাহলে ইউরিন প্লাজমা অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটি কোনো চেঞ্জ আমি পাবো না ইয়ের ক্ষেত্রে, ক্রেনিয়াল এবং নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে। বাট সাইকোজেনিকের ক্ষেত্রে, প্রাইমারি পলিডিপসিয়ার ক্ষেত্রে পানি খাওয়া বন্ধ করলে তাদের ইউরিন এবং প্লাজমা অসমোলারিটি নর্মাল হয়ে যাবে, কিন্তু ক্রেনিয়াল এবং নেফ্রোজেনিকের ক্ষেত্রে কিন্তু নর্মাল হবে না। তাহলে এখানে কি করতে হবে? আমার ভ্যাসোপ্রেসিন দিতে হবে পেশেন্টকে। ভ্যাসোপ্রেসিন তথা এডিএস দিব। যদি ইন্ট্রানাসাল ভ্যাসোপ্রেসিন দেওয়ার পরে দেখি প্লাজমা অসমোলারিটিটা নর্মাল হলো, ইউরিনের অসমোলারিটি নর্মাল হলো, তাহলে আমার ডায়াগনোসিস ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। কেন? কারণ পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএস সিক্রেশন হচ্ছে না, যার জন্য পেশেন্টের পলিউরিয়া পলিডিপসিয়া হচ্ছে। কিডনির যে নেফ্রনের যে রিসেপ্টর গুলো সবই ভালো আছে। সো এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। বাট আমি পেশেন্টকে ডেসমোপ্রেসিন দিলাম, তারপরে দেখি পেশেন্টের পলিউরিয়া পলিডিপসিয়া আছে, পেশেন্টের ইউরিনের এবং প্লাজমা অসমোলারিটি কোনো চেঞ্জ হলো না, তখন আমার ডায়াগনোস হবে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস কি হয়? তার যে ভ্যাসোপ্রেসর যে রিসেপ্টর থাকে, সেই ভ্যাসোপ্রেসর রিসেপ্টর হচ্ছে মিউটেট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট অ্যান্টিডায়াবেটিক হরমোনটা ওই রিসেপ্টরে গিয়ে কাজ করতে পারে না এবং ওই রিসেপ্টরকে স্টিমুলেশন দিতে পারে না, স্টিমুলেটেড করতে পারে না। ফলে কি হবে না, অ্যাকোয়াপোরিন 2 চ্যানেল গুলো হচ্ছে আমাদের নেফ্রনে তৈরি হবে না, ফলে ওয়াটার রিটেনশন হবে না। সো ওয়াটার ইউরিন দিয়ে বের হয়ে যাবে এবং আলটিমেটলি পেশেন্টের পলিউরিয়া পলিডিপসিয়া থাকবে। অর্থাৎ ডেসমোপ্রেসিন দেওয়ার পরে যদি কোনো রেসপন্স না আসে, অর্থাৎ পলিউরিয়া পলিডিপসিয়া থাকে,
পেশেন্টের প্লাজমা অসমোলারিটি বেশি থাকে, ইউরিন অসমোলারিটি যদি কমই থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। সো এই জায়গাটা খুব সুন্দর করে এখান থেকে পড়ে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখান থেকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো একটা টিউমার হয়, তাহলে সেই টিউমারটার সাইজ অনুসারে সে ডিফারেন্ট প্রেসার ক্রিয়েট করবে, হরমোন রিলিজ করতে পারে। তাহলে একটা হচ্ছে যদি 10 মিলিমিটার চেয়ে বেশি সাইজ হয় তাহলে এটা ম্যাক্রোঅ্যাডেনোমা বলি, আর যদি 10 মিলিমিটার চেয়ে কম হয় সেটাকে মাইক্রোঅ্যাডেনোমা বলি। ঠিক আছে, তাহলে মাইক্রোঅ্যাডেনোমা যদি হয় তাহলে কি কি ফিচার ডেভেলপ করবে, এই সকল ফিচার গুলো পাইতে পারি। হরমোন এক্সেস হতে পারে, আবার হরমোন ডেফিসিয়েন্ট হতে পারে। নন ফাংশনিং যদি হয় তাহলে ডেফিসিয়েন্ট থাকবে। হ্যাঁ, হরমোন যদি ফাংশনিং হয় তাহলে যে মানে এগুলা এক্সেস বেশি থাকবে। যেমন হাইপার প্রোলাকটিনেমিয়া থাকতে পারে, হরমোন সিক্রেশন বেশি, গ্যালাক্টোরিয়া হবে, অ্যামিনোরিয়া বা হাইপোগোনাডিজম হবে। গ্রোথ হরমোন সিক্রেশনের পরিমাণ বেশি বাড়তে পারে, অ্যাক্রোমেগালি হবে, হেডেক হবে, সোয়েটিং থাকবে, চেঞ্জ ইন শো এবং রিং সাইজও বাড়বে। হরমোন যদি বেশি হয় এসিটিএস লেভেল বাড়বে, ঠিক আছে, সাইজ মানে তখন হচ্ছে তাদের কুশিং সিনড্রোম ডেভেলপ করবে, ওয়েট গেইন, ব্রুজিং, মায়োপ্যাথি, হাইপারটেনশন, স্ট্রেস, ডিপ্রেশন ডেভেলপ করবে। আবার পেশেন্টের যদি হরমোন সিক্রেশন যদি কমে যায় তাহলে হাইপোপিটুইটারিজম হয়, তাহলে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হবে, পেশেন্টটা উইকনেস, লেথার্জি ফিল করবে। গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যদি কমে যায় তখন তাদের হচ্ছে লিবিডো, লস অফ লিবিডো, লেথার্জি হবে, হেয়ার লস হবে, অ্যামেনোরিয়া হবে। এসিটিএস লেভেল যদি কমে যায় তাহলে লেথার্জি হবে, ফুসফুস হাইপারটেনশন, প্যালোড, হেয়ার লস হবে। টিএসএস যদি কমে যায় তখন লেথার্জি ফিল করবে, হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করবে। আর যদি এসিটিএস লেভেল মানে এডিএস লেভেল কমে যায় তখন হচ্ছে পলিউরিয়া, পলিডিপসিয়া, এই জিনিসগুলো হবে। হ্যাঁ? আর তাদের কিছু প্রেসার ইফেক্টের জন্য কিছু হয়, অর্থাৎ যদি ম্যাক্রিয়েডেনোমা হয় তাহলে অপটিক কাজমাকে চাপ দেয়, অপটিক কাজমাকে চাপ দিলে বাই টেম্পোরাল হেমি এনোপিয়া পাবো, তাহলে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট পাবো, বাই টেম্পোরাল হেমি এনোপিয়া। সাথে হেডেক হবে, ডিসকানেকশন সিনড্রোম থাকতে পারে, ডিপ্লোপিয়া ডেভেলপ করতে পারে, একুইট ইনফ্রাকশন হতে পারে। এটাও কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট, স্পেশালি মাল্টিপল স্টেম এবং ডিজিজ ওরিয়েন্টেড করে আমি এখান থেকে ইনফরমেশন পাইতে পারি আর কি। আচ্ছা, এখানে কজ অফ এন্টেরোপিউটারি হরমোন ডেফিসিয়েন্সি এগুলো একটু পড়ে ফেলবেন, এগুলা কিছু বলার কিছু নাই। তারপরে টেস্ট ফর গ্রোথ হরমোন সিক্রেশন। হ্যাঁ, এখানে নামগুলো পড়লে হবে, ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া করে, মানে বডিতে যখন সুগার কম থাকবে তখন কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে, তাহলে ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া করা যায়। অথবা আর্জিনিন টেস্ট করা যায়, গ্লুকাগন করা যায় এবং ক্লোরিন দিয়ে টেস্ট করা যায় ইন কেস অফ চিলড্রেন। ইনসুলিন টলারেন্স টেস্ট কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? হ্যাঁ, এটা তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গায় কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, ইনসুলিন টলারেন্স টেস্ট এটা এখন করে না, মানে আগে করতো কি, ইনসুলিন দিয়ে পেশেন্টকে হাইপোগ্লাইসেমিয়া করাতো, হাইপোগ্লাইসেমিয়া করার পরে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে তো গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে, তখন গ্রোথ হরমোন সিক্রেশন হয় কিনা সেটা দেখা হতো আর কি। তো এটা আর বর্তমানে করা হয় না, কারণ একটা পেশেন্টকে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়াতে নিয়ে আমি মানে গ্রোথ হরমোন সিক্রেশন দেখবো, এটা এখন আর করা হয় না। তাহলে আমার যেটা এখান থেকে জানা দরকার সেটা হচ্ছে কোন কোন কন্ডিশনে ইনসুলিন টলারেন্স টেস্ট করতে পারবো না। ইসকেমিক হার্ট ডিজিজ, এপিলেপসি, আর যদি সিভিয়ার পিটুইটারি হাইপোপিটুইটারিজম থাকে তখন কিন্তু আমরা এই ইনসুলিন টলারেন্স টেস্টটা করব না। আচ্ছা, পিটুইটারি টিউমার। সো কোন একটা পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার তো ডিফারেন্ট টাইপস অফ হতে পারে। সো এখানে যেটা ওরা আলোচনা করছে তার মধ্যে মোটামুটি প্রোলাক্টিনোমা, অ্যাক্রোমেগালি, কুশিং ডিজিজ, ক্র্যানিওফ্যারিঞ্জিওমা, এই ডিজিজ গুলো হতে পারে আর কি পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো একটা অ্যাডেনোমা হয়। প্রোলাক্টিনোমার ক্ষেত্রে যেটা দেখা যাবে, প্রোলাক্টিন সিক্রেশন পরিমাণ বাড়বে, মিল্ক সিক্রেশন বাড়বে, ভ্যাজাইনাল ড্রাইনেস থাকবে, লিবিডো কমবে। ঠিক আছে, এই জিনিসগুলো এর হচ্ছে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা পাবো প্রোলাক্টিনোমার ক্ষেত্রে। তো প্রোলাক্টিনোমার ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ কি দেওয়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট, দ্যাট মিনস ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, এই সকল ড্রাগ গুলো দিয়ে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করবো। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমরা সার্জারি করতে পারি, তবে ভিজুয়াল ফিল্ড ইনভলভ হয়ে গেলেও আমরা ড্রাগ ট্রিটমেন্ট দিয়ে তার ট্রিটমেন্টটা মেনলি করে থাকি। অ্যাক্রোমেগালি পেশেন্ট গ্রোথ হরমোন সিক্রেশন বাড়বে, পেশেন্টের বলবে যে আগে যে রিং পড়তো, শু পড়তো, সেগুলোতে লাগতেছে না, বডিতে সোয়েটিং এর পরিমাণ বাড়বে, পেশেন্টের আমাদের লোয়ার জ যেটা আছে এটা নিচের দিকে চলে আসবে, প্রগনেথিজম হবে, ডেন্টাল সেপারেশন থাকবে, স্কিনটা হচ্ছে মানে থিকেনিং হয়ে যাবে এবং কোর্স ইন অ্যাপিয়ারেন্স হবে, পুরা শরীরে সোয়েটিং এর পরিমাণ বাড়বে ডিউ টু আমার সোয়েট গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়া হয়। পেশেন্টের হচ্ছে ডায়াবেটিস ডেভেলপ করে, পেশেন্টের হচ্ছে হাইপারটেনশন ডেভেলপ করে, পেশেন্টের কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, পেশেন্টের হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারও হতে পারে অ্যাক্রোমেগালি পেশেন্টের ক্ষেত্রে। সো এই ফিচার গুলো হচ্ছে অ্যাক্রোমেগালি পেশেন্টের ক্ষেত্রে আমরা পাবো। সো ট্রিটমেন্ট
ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি করতে হবে, ট্রান্সফেনোডাল সার্জারি করতে হবে। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট যদি সার্জারি করা না যায়, কোনো কারণে সার্জারি করা যাচ্ছে না বা পেশেন্ট ইচ্ছুক না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিভার্সাল ইনহিবিটর সোমাটোস্ট্যাটিন অ্যানালগ দিব, অক্ট্রিওটাইড, ল্যান্ডিউরাইড এগুলো হচ্ছে দিতে পারি, অথবা গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিতে পারি, যেমন পেগবিসোমেন্ট। এটা হচ্ছে গ্রোথ হরমোন রিসেপ্টরকে ব্লক করে দেয় পেগবিসোমেন্টটা, সো গ্রোথ হরমোনকে ওইখানে কাজ করতে পারে না। অথবা ডোপামিন অ্যাগনিস্ট দেওয়া যায়, লাইক ব্রোমোক্রিপ্টিন ক্যাবারগুলিন, এটা হচ্ছে টিউমার সাইজটাকে একটু ছোট করতে পারে। আচ্ছা, আর কুশিং ডিজিজ যদি হয়, মানে পিটুইটারি কারণে যদি কুশিং সিনড্রোম ডেভেলপ করে, কুশিং ডিজিজ, তো আমার প্রথম কাজ হচ্ছে সার্জারি করতে হবে, ক্র্যানিওফ্যারেঞ্জিওমা সার্জারি করতে হবে। আর পিটুইটারি গ্ল্যান্ডে যাই টিউমার হোক না কেন, যদি ম্যাক্রোঅ্যাডিনোমা হয় তাহলে ভিজুয়াল ফিল্ড ইনভলভ করবে, সেক্ষেত্রে হচ্ছে বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়াটা আমরা পাবো। হাইপার প্রোলাক্টিনেমা কোন কোন কন্ডিশনে হয়, জাস্ট কারণগুলা লাগবে, স্পেশালি মাল্টিপল স্টেমের জন্য ভেরিয়েশন করে। আচ্ছা, এখানে একটু প্রোলাক্টিনোমার ক্ষেত্রে এই জায়গাটা একটু পড়বেন আর কি, যে 1000 থেকে 5000 যদি হয় তাহলে আর লাইকলি টু বি ডিউ টু ড্রাগ ইনডিউসে। তাহলে একটা পেশেন্টের ড্রাগ, মানে যেমন ডোপামিন, মানে অ্যান্টাগনিস্ট যে ড্রাগ গুলো আছে, অ্যান্টিসাইকোটিক যে ড্রাগ গুলো আছে, এগুলো যদি খায় তাহলে তাদের কিন্তু প্রোলাক্টিন লেভেলটা বেড়ে যেতে পারে। তাহলে তাদের রেঞ্জটা হচ্ছে কি 1000 থেকে 5000 মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আর যদি পেশেন্টের যদি মাইক্রো প্রোলাক্টিনোমা হয়, মানে 10 সেন্টিমিটার নিচে, 10 মিলিমিটার নিচে বা 1 সেন্টিমিটার নিচে, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় 5000-এর বেশি থাকে আর কি প্রোলাক্টিন লেভেল, বা 6-7 হাজারের চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে দেখা যায় ম্যাক্রো প্রোলাক্টিনোমা হয়। হ্যাঁ, ম্যাক্রো প্রোলাক্টিনোমা হতে পারে। আচ্ছা, সো এই জায়গাটা আমি একটু ভুল বলছি, হ্যাঁ, আমার রেঞ্জটা ধরতে পারি না। এখানে 500 থেকে 1000 যদি হয় তাহলে হচ্ছে ড্রাগ ড্রাগ রিলেটেড, হ্যাঁ, ড্রাগ রিলেটেড। আর মাইক্রোপ্রোলাক্টিনোমার ক্ষেত্রে হচ্ছে 1000, মানে ইয়ের ক্ষেত্রে আর কি, 1000 থেকে রাখেন, এটা নন ল্যাকটেটিং পেশেন্ট, আচ্ছা, মনোমেরিক ক্ষেত্রে এত আছে, লাইকলি টু বি ইনডিউস স্ট্রেস এবং ড্রাগ রিপিটেড মেজারমেন্ট ইন্ডিকেটেড। আচ্ছা, লেভেল বিটুইন 1000 থেকে 5000 আর লাইকলি টু বি ড্রাগ। আচ্ছা, এটা গেল ড্রাগ রিলেটেড। আচ্ছা, যদি মাইক্রোপ্রোলাক্টিমা অথবা ডিসকানেকশন বা হাইপার প্রোলাক্টিনিমা হয়, তাহলে হচ্ছে এরকম এই রেঞ্জের মধ্যে পাইতে পারে। তবে আচ্ছা, এখানে ওরা একটু ক্লিয়ার করে নেয়, আমি একটু বলে দিই, যদি দেখেন 1000-এর মধ্যে থাকে, 1 থেকে 2000-এর মধ্যে থাকে আর কি প্রোলাক্টিন লেভেল, 1 থেকে 2000-এর মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে ড্রাগ রিলেটেড হবে। হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে, এগুলো রিলেটেড হবে। বাট 2000 থেকে আপনার সাধারণত 3000-এর মধ্যে যদি থাকে, বা সেক্ষেত্রে সাধারণত আমরা 3000 অথবা অনেক সময় 4000 বলে, কোন কোন বইয়ের মধ্যে আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা মাইক্রোপ্রোলাক্টিনোমা ধরে থাকি। আর যদি 5000-এর বেশি চলে যায়, তখন সেটা ইন্ডিকেট করে ম্যাক্রোপ্রোলাক্টিনোমা। হ্যাঁ, ম্যাক্রোপ্রোলাক্টিনোমা। এই জায়গাটা একটু মানটা মনে রাখতে হবে, কারণ মান দিয়ে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন গুলো আসে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে প্রোলাক্টিনোমার ট্রিটমেন্টে আমরা এই ড্রাগ গুলো দিব, ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন, এবং মেইনলি হচ্ছে ক্যাবারগুলিনটা দেওয়া হয় আর কি। এটা হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস, রেট্রোপেরিটোনাল ফাইব্রোসিস টাইব্রোসিস এগুলো করে না। আচ্ছা, এখান থেকে প্রোলাক্টিনোমার অনেকগুলো পয়েন্ট এখানে বলা হয়েছে। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট তো পার্ট 1 আসলে আসবে না এতটা, সো ডোপামিন অ্যাগনিস্টে আমরা মেইনলি হচ্ছে দিব ড্রাগ থেরাপি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্রোমেগালি পেশেন্টের অল ক্লিনিক্যাল ফিচার, যেটা আমরা অলরেডি বলছিলাম, যে প্রেসার ইফেক্টের কারণে হেডেক হয় তাদের, তারপরে এনলার্জমেন্ট অফ লিভস, নোজ এবং টাং, কার্ডিওমায়োপ্যাথি হয়, তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাইপারটেনশন থাকে, হাইপারটেনশন, লিভার টিভার বড় হয়ে যায়, তারপরে স্কাল গ্রোথ হয়, প্রগনোসিজম ডেভেলপ করে, ডেন্টাল সেপারেশন থাকে, ইনক্রিজ সোয়েটিং, থিকেট স্কিন, হ্যাঁ, তারপর হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের পরিমাণ বাড়ে, IGF-1 এর পরিমাণ বাড়ে, কোলোরেক্টাল ক্যান্সারে সুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোলোনোস্কোপি করতে হয় যদি তাদের স্টুলের সাথে ব্লাড যায় আর কি। কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, হ্যাঁ, কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। ইনভেস্টিগেশন কি করবো অ্যাক্রোমেগালি? ইনিশিয়াল ইনভেস্টিগেশন হচ্ছে IGF-1 করতে হবে, হ্যাঁ, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 করতে হবে। এটা হচ্ছে স্ক্রিনিং পারপাসে করা হয়। যদি এটা বেড়ে যায়, অর্থাৎ গ্রোথ হরমোন যে কাজটা করে, লিভার থেকে IGF-1 এর সিক্রেশন বাড়ে, এই জন্য এটার পরিমাণ বেশি থাকে। আর যদি এটা বেশি থাকে IGF-1, তখন আমরা যেটা করি ওজিটিটি উইথ সিরিয়াল গ্রোথ হরমোন মেজারমেন্ট করি, সেটা দিয়ে ডায়াগনোসটাকে কনফার্ম করি। ট্রিটমেন্ট প্রথম সার্জারি করে কেটে ফেলতে হবে আর কি, মানে পিটুইটারি যে ইয়াটা আছে, টিউমারটা আছে, সেই টিউমারটাকে আগে কাটতে হবে। অ্যাক্রোমেগালি এখানে একদম সবই বলা হয়ে গেছে। সো ইনভেস্টিগেশন আমরা যেটা বলছিলাম, যে IGF-1টা করবো অ্যাজ ফর স্ক্রিনিং পারপাসে করা হয়, আর সিরিয়াল গ্রোথ হরমোন, ওজিটিটি উইথ সিরিয়াল গ্রোথ হরমোন মেজারমেন্ট, এই যে কথাটা, হ্যাঁ, এটা হচ্ছে চয়েস অফ ইনভেস্টিগেশন বা কনফার্মেটরি ইনভেস্টিগেশন।
মেজারমেন্ট তো সার্জারি করতে হবে, আর না হলে ওই ড্রাগ দিয়ে ম্যানেজ করতে হবে আর কি। আচ্ছা, কজ অফ ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা আমরা বলছিলাম ক্রেনিয়াল হতে পারে, নেফ্রোজেনিক হতে পারে, হ্যাঁ, অথবা সাইকোজেনিক হতে পারে, কিছু ড্রাগের কারণে হতে পারে। সো এখান থেকে এই জিনিসগুলো একটু কজ গুলা পড়ে ফেলবেন তাহলেই হবে। সো সিনারি বেসড আলোচনা হয়ে গেছে ক্রেনিয়াল এবং নেফ্রোজেনিক, হ্যাঁ, আর প্রাইমারি পোলের বিষয়ে কি থাকবে, কিরকমটা হবে। আচ্ছা, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া ম্যান ওয়ান, এগুলো একদম ধরে ধরে কিন্তু আসবে, হ্যাঁ, গ্রুপ গুলার পড়ে ফেলতে হবে আর কি নামগুলো। যেমন ম্যান ওয়ানে প্যারাথাইরয়েড হাইপার প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে, এটা হচ্ছে মোর দেন 95% কেসে পাওয়া যায়। পিটিউটারি অ্যাডিনোমা থাকে, ইনসুলিনোমা থাকে, গ্যাস্ট্রিনোমা থাকে, গ্লুকাগোনোমা থাকে, হ্যাঁ, অ্যাড্রেনাল টিউমার থাকতে পারে। সো এগুলো হচ্ছে ম্যান ওয়ানের আন্ডারে ডিজিজ। ম্যান টু এতে হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, মেডুলারি কার্সিনোমা থাইরয়েড, সাথে হচ্ছে ফিব্রোসাইটোমা। আর মেন টু বি এর আন্ডারে, সো মারফনের বডি হ্যাবিটাস তো থাকবেই, তার সাথে মাল্টিপল নিউরোমা থাকবে, এর সাথে আমার মেডুলারি থাইরয়েড ক্যান্সার একটা অ্যাসোসিয়েটেড থাকে, মেডুলারি থাইরয়েড ক্যান্সার। সো এই তিনটাই আমার এখান থেকে লাগবে মাস্ট। ইনভেস্টিগেশন হচ্ছে কি ম্যান ওয়ানটা, এগুলো কিন্তু অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, হ্যাঁ। ম্যান ওয়ানে ম্যান ওয়ান জিনের মিউটেশন থাকে, আর ম্যান টু এ টু বি তে হচ্ছে রেড প্রোটো অঙ্কোজিনের মিউটেশনটা মেনলি পাওয়া যায়, হ্যাঁ। রেড প্রোটো অঙ্কোজিনের মিউটেশনটা পাওয়া যায় ম্যান ওয়ান এবং টু এর ক্ষেত্রে। তাহলে কনফার্ম করতে হলে আমাদের ওই টেস্টগুলো হচ্ছে করতে হবে, হ্যাঁ। তাহলে ম্যান ওয়ানে ম্যান ওয়ান জিনের মিউটেশন থাকবে, আর ম্যান টু এ টু বি তে রেড প্রোটো অঙ্কোজিনের মিউটেশনটা মেনলি থাকে। আচ্ছা, এখানে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস আমরা বলছিলাম যে এডিএস সিক্রেশন হবে না। আর আর ইয়ের ক্ষেত্রে নেফ্রোজেন ডায়াবেটিস ইনসিপিটাসে যেটা হয় কি আপনার আমাদের নেফ্রনে ভ্যাসোপ্রেসর রিসেপ্টর হয় মিউটেট হয়ে যায়, রেজিস্ট্যান্স হয়ে যায়, হ্যাঁ। এটাই, যার জন্য হচ্ছে আমাদের অ্যান্টি ডায়াবেটিক হরমোন থাকা সত্ত্বেও ওই রিসেপ্টর স্টিমুলেটেড হবে না। আর রিসেপ্টর স্টিমুলেটেড যদি না হয়, তাহলে আলটিমেটলি পেশেন্টের যেটা হবে গিয়া সেটা হচ্ছে আপনার অ্যাকুয়াপোরিন টু চ্যানেল গুলা ওপেন হবে না। অ্যাকুয়াপোরিন টু চ্যানেল যদি ওপেন না হয়, তাহলে যেটা হবে আপনার ওয়াটার রিটেনশন হবে না আর কি। এবার আসলে অটোইমিউন গ্ল্যান্ডুলার সিনড্রোম, আমরা যেটা জানি যে একটা অটোইমিউন ডিজিজ থাকলে এর সাথে অন্য আরো কিছু অটোইমিউন ডিজিজ থাকে, হুম? তো এটা হচ্ছে আমাদের অটোইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম, তার মধ্যে আছে টাইপ 1 টাইপ 2। টাইপ 1 এর টাইপ 2 কমন একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ, টাইপ 1 আছে টাইপ 2 তে আছে। তবে টাইপ 1 এ আর দুইটা জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম, মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস, এই তিনটা পয়েন্ট, হ্যাঁ। তাহলে টাইপ 1 এর ক্ষেত্রে হাইপোপ্যারাথাইরয়েডিজম হিসেবে ক্যালসিয়াম লেভেল কম থাকবে। আরেকটা কথা বলে দিব আপনাকে, মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস আছে, আর এডিসন ডিজিজের ফিচার আছে। অর্থাৎ ধরুন কোন একটা পেশেন্টের ওরা বলবে যে এডিসন ডিজিজের ফিচার আছে, ক্যালসিয়াম লেভেল কম, এবং মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস, তাহলে আমার ডায়াগনোসিস এটা হচ্ছে অটোইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম টাইপ 1। আর টাইপ 2 এর ক্ষেত্রে বাকি যা আছে সবাই ঠিক আছে, বাকি যা আছে সবাই, অর্থাৎ এডিসন ডিজিজের ফিচার থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম ফিচার থাকতে পারে, গ্রেভস ডিজিজের ফিচার, পার্নিশিয়াস এনিমিয়ার ফিচার, প্রাইমারি হাইপোগোনাডিজমের ফিচার, টাইপ 1 ডায়াবেটিস, ভিট্রিলিগো সিলিয়াক ডিজিজ, মাস্টেনিক, অর্থাৎ বাকি যা আছে সকল ডিজিজ হচ্ছে টাইপ 2 আন্ডারে। তাহলে টাইপ 1টা আমি মনে রেখে দিব, এডিসন, হাইপোপ্যারাথাইরয়েডিজম, আর মিউকোকিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস। সো এটা টাইপ 1 পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম, আর বাকি সবগুলা টাইপ 2 আন্ডারে। ওকে, তাহলে এইটুকু হলো আমাদের এই এন্ডোক্রাইন পোর্শনের পার্টের ডিসকাশন আর কি। আচ্ছা, আপনাদের কোনো কোনো টপিক আবার একটু একটু রিপিট করতে হবে, কিছু বলতে হবে কি, কোনো কনফিউশন আছে? আচ্ছা, ওকে।